হলো প্রোস্টেট গ্ল্যান্ড। এটা নিয়ে স্যার শুরু করবেন ইনশাআল্লাহ। স্যার আপনি প্রস্তুত থাকলে ডক্টর আসল স্যার আপনি শুরু করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার স্ক্রিন দেখা যায়? জি স্যার দেখা যায় স্যার, দেখা যায় স্যার স্ক্রিন, ফুল স্ক্রিন দেখা যায়? জি স্যার দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন সকলেই, আশা করি দেখতে পাচ্ছেন। জি স্যার দেখতে পাচ্ছি আমরা। ওকে, তাহলে স্যার শুরু করি। জি আলহামদুলিল্লাহ ডক্টর আসল স্যার। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। এটা একটি পুরুষ মানুষের ছোট্ট একটি গ্ল্যান্ড, বাট এর গুরুত্ব অপরিসীম। এটা নিয়ে আমরা অ্যানাটমি, ফিজিওলজি এবং এর নিয়ে কি রোগ হয় সবই নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এটা একটা আমাদের পুরুষ মানুষের ছোট্ট একটি গ্ল্যান্ড, যেটা আমাদের যে মূত্রথলি যে আছে, মূত্রথলির জাস্ট নিচেই এটার অবস্থান। এটা দেখতে খানিকটা সাইজটা হচ্ছে আমাদের যে আখরোট আছে, আখরোটের ন্যায় এটা দেখতে। আর সিচুয়েশন হচ্ছে যে রেকটাম আছে, পায়ু যেখানে মল থাকে, তার জাস্ট ইন ফ্রন্টে হচ্ছে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডের অবস্থান। এটার মাঝ বরাবর দিয়ে আমাদের একটা নালী এসেছে, সেটার নাম হচ্ছে ইউরেথ্রা। আর একটা নালী আছে যেটা হচ্ছে মানে আপনার রিপ্রোডাক্টিভ নালী, সেটা হচ্ছে আমাদের যখন সিমেন ডিসচার্জ হয় সেই নালীটা আছে, এগুলো নিয়ে আলোচনা করব। এটা খুব একটা বড় নেই, ছোট ধরনের একটা অর্গান, যেটা লম্বালম্বি সাইজ হচ্ছে 3 সেমি এবং চওড়াতে হচ্ছে 4 সেমি, এবং ইন্টারনাল ভেতরে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এর চওড়া হচ্ছে আপনার 2 সেমি। এটা যদি ওজন করা যায়, এই ওজনটা হচ্ছে মাত্র 20 গ্রাম। তবে 40 বছরের বয়সের ঊর্ধ্বে যদি হয়ে যায়, হালকা আস্তে আস্তে ওই 2.5 গ্রাম করে আস্তে আস্তে বাড়ে, 27 গ্রাম পর্যন্ত নর্মাল থাকে। তবে যদি 27 গ্রামের ঊর্ধ্বে হয়ে যায়, তখন ওটা প্রোস্টাটোমেগালি হয়ে যায়, তখন আস্তে আস্তে ন্যারো হয়ে যাবে ইউরেথ্রাটা, তখন প্রবলেম শুরু হবে। এগুলো নিয়ে আলোচনা করবো বিস্তারিত। এই হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন, এই পোর্শনটি কোনই হচ্ছে আমাদের জাস্ট, এটা হচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডার, অর্থাৎ মূত্রথলির জাস্ট নিচেই হচ্ছে আমাদের একটা প্রোস্টেট গ্ল্যান্ড। এই প্রোস্টেট গ্ল্যান্ডে আমাদের বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। এটা আছে কোথায়, এই লোকেশন দেখে, এটা পিকচার দেখেই খানিকটা আপনারা বুঝে যাবেন। এটা হচ্ছে আমাদের মূত্রথলি, এই পোর্শনটুকুনি হচ্ছে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ড। তো ইউরিনারি যে ব্লাডার, মূত্র যে থলি, তার জাস্ট নিচেই হচ্ছে আমাদের অবস্থান হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। এটা হচ্ছে আমাদের রেকটাম, এই রেকটামের জাস্ট ইন ফ্রন্টেই হচ্ছে আমাদের, মুখের সামনাসামনি হচ্ছে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ড। আর মূত্রথলি থেকে একটা নালী ডিসচার্জ হয়েছে, দেখতে পাচ্ছেন, সেটা চলে গেছে প্রোস্টেট গ্ল্যান্ডের মাঝ বরাবর। এটাকে বলছে আমরা ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডারের কাজ হচ্ছে আমাদের মূত্রকে আমাদের
যে ইউরিনটাকে ডিসচার্জ করা ফ্রম ইউরিনারি ব্লাডার টু মাঝখান দিয়ে চলে গিয়ে আপনার ইউরেথ্রা দিয়ে পাস হয়ে যায়। The prostate situated directly beneath the urinary bladder, entire the urethra, which is the tube that carries urine from bladder out of the body. যেগুলো বললাম বাংলাতে সেটাই আবার ইংরেজিতে একটু বললাম। এই হচ্ছে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ড। আর একটা হচ্ছে আমাদের এই যে রেকটাম, এটা দেখতে পাচ্ছেন রেকটাম। এই রেকটাম মুখের সামনে হচ্ছে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ড। দ্য প্রোস্টেট লাইজ, মানে প্রোস্টেট আমাদের কোথায় অবস্থান করছে? ইন ফ্রন্ট অফ রেকটাম, মেকিং অ্যাসেম্বল ফর এক্সামিনেশন থ্রু ডিজিটাল রেকটাম এক্সামিনেশন। ডিজিটাল রেকটাম কিভাবে করতে হয়? যখন ক্যান্সার হয় মানে প্রোস্টেট গ্ল্যান্ডে, তখন ওটা মানে আপনার এক্সামিনেশন থ্রু ডিজিটাল রেকটাম, ওটা পরের স্লাইডে দেখাবো ইনশাল্লাহ। সারাউন্ডিং ইউরেথ্রা, সারাউন্ডিং ইউরেথ্রা কি আমাদের আর আশেপাশে কে কে আছে, প্রোস্টেট গ্ল্যান্ডের কে কে আছে? তো মাঝ বরাবর তো বললাম ইউরেথ্রা আছে, আর সারাউন্ডিং প্রোস্টেট গ্ল্যান্ড। হ্যাঁ, এর হচ্ছে এটাকে বলা হয় পিউবিস, পিউবিস বোন। পিছন দিকে রেকটাম, সামনে উপরের দিকে ইউরিনারি ব্লাডার। একটা গ্লাস এই পিকচারটা যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের একটা গ্লাস জিনিসটা মুখস্থ হয়ে যাবে অ্যানাটমিক্যালি। এ হচ্ছে আপনার ছোট্ট যে মানে আখরোটের ন্যায় যে গ্ল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এই ছোটটা মাউস যেটা এখানে ঘুরছে, এটা হচ্ছে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ড। তাহলে উপরে কি আছে? উপরে হচ্ছে ইউরিনারি ব্লাডার। পিছনের দিকে কি আছে? মানে রেকটামের ফ্রন্টে হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড, প্রোস্টেট গ্ল্যান্ডের পিছনে হচ্ছে রেকটাম। মাঝ বরাবর চলে গেছে আপনাদের ইউরেথ্রা, টেস্টিস, টেস্টিস। আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে এপিডার্মিস। টেস্টিসের কাজ হচ্ছে স্পাম তৈরি করা। এপিডার্মিস দিয়ে থ্রো পাস ডিফারেন্স হয়ে চলে আসছে প্রোস্টেট। প্রোস্টেটে কি হয়? স্পার্মটা জমা থাকে। যখন ইজাকুলেটেড হয়, এটা হচ্ছে আমাদের ইজাকুলেটেড ডাক্ট, ও স্টিমুলেট করে, তখন ওই এখানে আপনার ভাল্ব আছে, ভাল্ব খুলে গিয়ে ইউরেথ্রা দিয়ে চলে আসছে। তো এটা হচ্ছে একটা গ্লান্স পিকচার। একটা গ্লান্স পিকচার দেখে বুঝে যাবো আমরা প্রোস্টেট কোথায় আমরা আমাদের মানে প্রোস্টেট গ্ল্যান্ডটা আছে। এখানে তো বললাম এটা হচ্ছে আপনার এই বোনটার নাম হচ্ছে পিউবিস বোন। এটা হচ্ছে সেমিনাল ডাক্ট, এটা ইজাকুলেট ডাক্ট। প্রোস্টেট গ্ল্যান্ড তো বললামই। এখানে একটা আছে আপনার ভালভুলার গ্ল্যান্ড। এই হচ্ছে ব্যাপার। একটা গ্ল্যান্স এই পিকচার দেখে একটা গ্ল্যান্সে বুঝে যাবেন অ্যানাটমিক্যালি আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডের অবস্থান কোথায়। তাই জিনিসটা বুঝতে পারলেন তো? জি স্যার, আলহামদুলিল্লাহ। তো আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডের চারটা পার্ট। একটা হচ্ছে পেরিফেরাল জোন, একটা হচ্ছে সেন্ট্রাল জোন, একটা হচ্ছে ট্রান্সলেশন জোন, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ফাইব্রোমাসকুলার স্ট্রোমা। এখানে দেখতে পাচ্ছেন পিকচারে গ্রিন যে কালারটা আছে, এটাকে বলছে আমরা পেরিফেরাল জোন। একটু পিঙ্ক টাইপের সেটা সেন্ট্রাল জোন, আর ছোট্ট যেটা অর্গান সেটা হচ্ছে ট্রান্সলেশনাল জোন, আর সাদাটা হচ্ছে অ্যান্টেরিয়র ফাইব্রোমাসকুলার স্ট্রোমা। তো এই জোনটা সব থেকে বড় জোন, যেটা পেরিফেরাল জোন, সেটা সব থেকে বড় জোন। প্রায় 70 to 80% টিস্যু দিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে পেরিফেরাল জোন। এটার মাঝ বরাবর দিয়ে এসেছে, এটা লাস্ট পার্টটা ইউরেথ্রার যে লাস্ট পার্ট সেটা এসেছে সেন্টার দিয়ে, মাঝখানা দিয়ে। ক্যান্সার যে হয় আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডে, যে ক্যান্সার হয় এই পোর্শনটা বেশি হয় পেরিফেরাল জোনটাতে। সেন্ট্রাল জোন হচ্ছে আপনার যে পিঙ্ক কালারের যেটা জন্য দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেন্ট্রাল জোন। এটা দিয়ে এসেছে আপনার ইজাকুলেটেড ডাক্ট।
যখনই ওই স্টিমুলেটেড করে তখনই হচ্ছে এটা এটা এই সেন্ট্রাল জোনটা দিয়ে। এই পোর্শনেও হালকা রেজিস্ট্যান্ট যে ক্যান্সার হয়, এই হালকা কিন্তু এই পোর্শনটিতেও হয়, কিন্তু মেনলি হয় আপনার পেরিফেরাল জোনে, কিছু পোর্শন এই পোর্শনে কিন্তু ক্যান্সার হয়। সেন্টারে যেটা আছে সেটার নাম হচ্ছে ট্রান্সলেশনাল জোন, স্মল ইমিডিয়েটলি সারাউন্ডিং দ্য ইউরেথ্রা, আর এরা মাঝ বরাবর দিয়ে এসেছে আমাদের ইউরেথ্রা। সাদা যে পোর্শন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যান্টেরিয়র ফাইব্রোমাস্কুলার স্ট্রোমা, নন গ্যান্ডুলার মেড এ মাসল অ্যান্ড ফাইব্রাস টিস্যু। এখানে আছে মাসল এবং ফাইব্রাস টিস্যু দিয়ে তৈরি, এটা লোকেটেড ইন ফ্রন্ট অফ দ্য প্রোস্টেট, প্রোস্টেটের সামনে এটা অবস্থান করছে। সাপোর্ট দ্য গ্ল্যান্ড অ্যান্ড প্লে রোল অফ কনস্ট্রাকশন ডিউরিং ইজাকুলেশন। ইজাকুলেশন তৈরি করতে এই পোর্শনটা আমাদের ব্যবহৃত হয়, ফাইব্রোমাস্কুলার স্ট্রোমা। আমাদের যে প্রোস্টেট যে আছে এখানেও কিন্তু ব্লাড সাপ্লাই দরকার এবং নার্ভ সাপ্লাই দরকার। তো ব্লাডটা আসছে কোথা থেকে? এটা হচ্ছে আমাদের, এই যে দেখছেন এটা মোটাটা, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারনাল ইলিয়াক আর্টারি। সে সাপ্লাই করছে কোথায়? ইনফেরিয়র ভেসিকল আর্টারি। মেন হচ্ছে ইনফেরিয়র ভেসিকল আর্টারি প্রোস্টেট গ্ল্যান্ডকে ব্লাড সাপ্লাই করছে। ইনফেরিয়র ভেসিকল আর্টারি ব্রাঞ্চ হচ্ছে ইলিয়াক ইন্টারনাল ইলিয়াক আর্টারির ব্রাঞ্চ। Prostate receive the blood primarily from the interior vesical artery, a branch of the internal iliac artery. Blood supply essential for gland function of the health. তো আমাদের যদি রক্ত যদি না আসে তো সেটা কি করে সুস্থ থাকবে? অবশ্যই আমাদের ব্লাড দরকার, প্রত্যেকটা জায়গায় আমাদের ব্লাড সার্কুলেট হচ্ছে। তো এটা আসছে ইন্টেরিয়র ভেসিকল আর্টারি থেকে, তো সেটা হচ্ছে ইন্টারনাল ইলিয়াক আর্টারির ব্রাঞ্চ। নার্ভ সাপ্লাই, নার্ভ না থাকলে সেটা স্টিমুলেট কীভাবে হবে? তো এখানে নার্ভ যেটা সাপ্লাই হচ্ছে, দ্য প্রোস্টেট ইনারভেটেড বাই দ্য অটোমেটিক নার্ভাস সিস্টেম উইথ সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। যে নার্ভ সাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে আপনার সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক ফাইবার্স কন্ট্রিবিউটিং দ্য ফাংশন। এরাই কি করছে? আমাদের রেগুলেট করছে ফাংশন, স্টিমুলেট করছে sympathetic and parasympathetic nerve. These nerves are crucial for regulating the prostate secretion and contraction during ejaculation. ejaculation এরা সময় কি করছে? এরাই রেগুলেট করছে। সেটা হচ্ছে sympathetic and parasympathetic nerve। কখন এটা করছে? প্রোস্টেট যে সেমেন ডিসচার্জ হয় তখন এরা কি করছে? কন্ট্যাক্ট করছে সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। এবার এটা ফাংশন কি আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডার, আমাদের ফাংশন কি ফাংশন অফ দ্য প্রোস্টেট গ্ল্যান্ড। আমাদের যে টেস্টিস হচ্ছে, টেস্টিসের কাজ হচ্ছে আমাদের স্পার্ম তৈরি করা। স্পার্মটা কোথায় যায়? এপিডার্মিস দিয়ে ডিফারেন্স হয়ে চলে যায় প্রোস্টেট গ্ল্যান্ড। তো প্রোস্টেট গ্ল্যান্ড স্পার্মকে সেটাকে বাঁচিয়ে রাখার জন্য সিমেন্ট তৈরি হয়। সিমেন্টটা কোথায় তৈরি হচ্ছে? আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডে। তো ওখানে সিমেন্টে কী কী থাকে? কন্ট্রিবিউটিং ফ্লুইড রিচ ইন এনজাইম থাকছে, জিঙ্ক থাকছে অ্যান্ড সাইট্রিক অ্যাসিড টু সিমেন্ট, ক্রিয়েটিং দ্য অপটিমাল এনভায়রনমেন্টাল ফর স্পার্ম। স্পার্মকে আমাদের যে বাঁচিয়ে রাখার যে এনভায়রনমেন্ট সেটাকে তৈরি করছে আমাদের এনজাইম, জিঙ্ক, সাইট্রিক অ্যাসিড স্পার্মটাকে মানে বাঁচিয়ে রাখার জন্য, স্পার্মটাকে হেলদি করে রাখার জন্য। দ্য প্রোস্টেট গ্ল্যান্ড প্রোভাইড দ্য নিউট্রিয়েন্ট অ্যান্ড প্রোটিন এসেন্সিয়াল স্পার্ম হেলথ, ভাইটালিটি অ্যান্ড মুভমেন্ট। আর কি করছে প্রোস্টেট গ্ল্যান্ডের কাজ কি? ইজাকুলেশন। দ্য প্রোস্টেট মাসল, যেটা দেখালাম আপনাদের মুখের সামনে যেটা থাকছে আপনার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র স্ট্রোমা, যেটা prostate muscle contract to push semen out of the body
through urethra during organism. অর্গানিজম মানে তো আপনারা জানেন যেটা অর্গানিজম হচ্ছে ইজাকুলেশনেরই সময় যেটা হয় সেটা হচ্ছে মানে মেলামেশার সময় যেটা হয় সেটা হচ্ছে অর্গানিজম ইন্টারকোর্স বলতে পারেন। তো প্রোস্টেট মাসল কন্ট্রাক্ট টু পুশ ইজাকুলেশন, প্রোস্টেট মাসল কন্ট্রাক্ট করছে ফর প্রোস্টেট গ্ল্যান্ড থেকে ইউরেথ্রাতে পাঠিয়ে দিয়ে, সেটা হচ্ছে আপনার ইজাকুলেশন। আর কি করছে, ইউরিন ফ্লো লোকেটেড বিলো দ্য ব্লাডার, জাস্ট মূত্রথলির নিচেই আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডটা। ইটস around urethra muscle help to contract the urine release through enlargement can causes the urinary issue. যখনই এটা প্রোস্টেট যেটা মেগালি অর্থাৎ এনলার্জমেন্ট যখন হয়তো আমাদের হচ্ছে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা পরে হবে। এর মেন কাজ কি, আমাদের ইউরিন যে আছে, ইউরিনারি যে ব্লাডার আছে, তো ইউরিনটাকে আমাদের ডিসচার্জ করতেও সাহায্য করছে এই প্রোস্টেট গ্ল্যান্ড। ডিফেন্স মেকানিজম, prostatic fluid contain antimicrobial compound that help to reduce the risk of infection in the urinary tract productive system অর্থাৎ ডিফেন্স মেকানিজম যে আমাদের যে প্রোস্টেট যে গ্ল্যান্ড আছে, সেখানে তো আমাদের কি থাকছে, প্রোস্টেটিক ফ্লুইড থাকছে। সেই ফ্লুইডের বাইরের যে আঘাত আছে, ইনফেকশন যেন না হয়, মানে ইউটিআই মাধ্যমে যেটা ইনফেকশন না হয়, সেটাকে আমাদের কি করছে, ডিফেন্স করছে এই আমাদের প্রোস্টেট গ্ল্যান্ড। তাহলে মেন হচ্ছে আমাদের সিমেনকে প্রোডাক্ট করা, স্পার্মটাকে হেলদি রাখা, ইজাকুলেশন সাহায্য করা, পেচ্ছাপটাকে আমাদেরকে ইউরিনারি ব্লাডার থেকে বাইরে করতে সাহায্য করা, আর বাইরের যে ইনফেকশন হয় বাইরের শত্রু থেকে, ইনফেকশন থেকে, সেটাকে আমাদেরকে ডিফেন্স করা। এই হচ্ছে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডের মেন ফাংশন। এবার আসি আমাদের অ্যানাটমি ফিজিওলজি তো জানলাম মোটামুটি। এবার আসি এই প্রোস্টেট গ্ল্যান্ডে পুরুষ মানুষের 3টি রোগ হয়। 1 নম্বর হচ্ছে প্রোস্টাইটিস, 2 নম্বর হচ্ছে প্রোস্টাটোমেগালি, 3 নম্বর হচ্ছে প্রোস্টেট ক্যান্সার। এই 3টি সমস্যা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রোস্টেট টাইটিস কথার মানে হচ্ছে ইনফ্লামেশন। যেখানে টাইটিস পাবেন সেখানে পেয়ে যাবেন ইনফ্লামেশন। ইনফ্লামেশন থাকলে 4টা জিনিস কমন পাবেনই। সেটা হচ্ছে পেন, লাল থাকবে, সেটা মানে আপনার সোয়েলিং থাকবে, সেটা আপনার ব্যথা থাকবে। টাইটিস কথার মানে হচ্ছে 4টা জিনিস থাকবেই। তো প্রোস্টাইটিস ইজ এ সোয়েলিং অ্যান্ড ইনফ্লামেশন অফ দ্য প্রোস্টেট গ্ল্যান্ড। যখনই আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডটা ফুলে যাচ্ছে, ব্যথা থাকছে, তখনই তাকে আমরা বলছি প্রোস্টাইটিস। কজেস পেনফুল ডিফিকাল্ট ইউরিনেশন, যখনই এটা আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডটা ফুলে যাবে তখন তো আমাদের ব্যথা হবে এবং প্রস্রাব করতে আমাদের সমস্যা হবে। আদার সিমটমস কি থাকবে, ইনক্লুডিং পেন, কুচকিতে ব্যথা থাকবে, তলপেটে ব্যথা থাকবে, আর জেনিটাল অর্গানও ব্যথা হতে পারে। এই হচ্ছে আমাদের প্রোস্টাইটিস। প্রোস্টাইটিসের কারণ কি? প্রোস্টাইটিসের কারণ হচ্ছে কি কি কারণে আমাদের প্রোস্টাইটিস হতে পারে। অ্যাকুইট ব্যাকটেরিয়াল প্রোস্টাইটিস অবটেন কজেস কমন স্টেন অফ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া যদি কোনো হয়, আঘাতপ্রাপ্ত হয়, তখনই এটা হবে প্রোস্টাইটিস হবে। অ্যান্টিবায়োটিক যদি বেশি ইউজ হয়, সেক্ষেত্রে ইনফেকশনের জন্য আমাদের এটা প্রোস্টাইটিস হতে পারে। 2 নম্বর কারণ হচ্ছে যদি ইউরিনারি ট্র্যাকের যে নার্ভ আছে, সেখানে যদি কোনো মানে হয়, নার্ভ ড্যামেজ হয়, কোনো আঘাতপ্রাপ্ত হয়ে নার্ভ ড্যামেজ হয়, সেক্ষেত্রে প্রোস্টাইটিস হতে পারে। নার্ভ ড্যামেজ কিভাবে হবে? কোনো একটা পেলভিসের জায়গাতে আমার যদি সার্জারি দরকার পড়ে কিংবা কোনো যদি আঘাতপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে নার্ভ ড্যামেজ হতে পারে, সেক্ষেত্রে প্রোস্টাইটিস হতে পারে। might contribute to prostatitis not caused by the bacterial infection.
এখানে কিন্তু ব্যাকটেরিয়া ইনফেকশন থাকবে না। ব্যাকটেরিয়া ইনফেকশনের জন্য একটা হতে পারে, আর একটা হচ্ছে আপনার যদি কোনো পেলভিসে অর্থাৎ তলপেটে যদি কোনো সার্জারি হয় কিংবা যদি কোনো আঘাতপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে যদি নার্ভ ড্যামেজ হয়, সেক্ষেত্রে আমাদের প্রোস্টাইটিস হতে পারে। রিস্ক ফ্যাক্টর কারা? এটা হচ্ছে মিডিল এজ অর্থাৎ ইয়াঙ্গার যারা আছে, এদের কিন্তু প্রোস্টাইটিস হচ্ছে ওল্ড এতে হবে, আপনার ওল্ডারদের হবে না, এটা হবে ইয়াং ম্যানদের অর্থাৎ মিডিল এজ 40-এর আগে ইয়াং ম্যানদের এটা হবে। আর একটা হচ্ছে কি, যদি মূত্রথলি ইনফেকশন হয়। আর একটা কারণ হতে পারে ট্রমা, যেটা মানে যদি আঘাত লাগে কিংবা সার্জারির সময়, কিংবা যারা সাইক্লিং করে কিংবা ওই ঘোড়া রাইডিং করে, সেখানে অনেক সময় ওই যে যেটা পেলভিসে যদি আঘাত মনে হয়, সেক্ষেত্রে আপনার প্রোস্টাইটিস হতে পারে। ইয়াং ম্যানদের অনেক সময় যারা সাইক্লিং করছে কিংবা ঘোড়া রাইডিং করছে, সেক্ষেত্রে আপনার আঘাতপ্রাপ্ত হতে পারে। আর কাদের হতে পারে, অনেক সময় হঠাৎ করে রিটেনশন অফ ইউরিন হয়ে গেল, আর ক্যাথেটার পুশ করতে গিয়ে যদি আঘাত মনে হয়, প্রোস্টেটে যদি আঘাত হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু হওয়ার একটা চান্স আছে। এডস যদি হয় কিংবা প্রোস্টেট বায়োপসি যদি হয়, সেক্ষেত্রে হওয়ার চান্স থাকে। তাহলে কি কি হলো আমাদের রিস্ক ফ্যাক্টর? একটা বয়সটা হতে হবে 40-এর নিচে, ইয়াঙ্গার এজ। 2 নম্বর হচ্ছে ইনফেকশন। 3 নম্বর হচ্ছে আঘাতপ্রাপ্ত সাইক্লিং কিংবা হর্স রাইডিং। 4 নম্বর হচ্ছে যদি ক্যাথেটার পুশ করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয় কিংবা ক্যান্সার এইডস। আর একটা হচ্ছে বায়োপসি করার সময় যদি আঘাতপ্রাপ্ত হয়। তাহলে হয়ে গেলে এটা হচ্ছে প্রোস্টাইটিস। মেন হচ্ছে প্রোস্টাইটিসটা হবে, প্রোস্টেট গ্ল্যান্ডটা আমাদের ফুলে যাবে, সেখানে ব্যথা থাকবে, কুচকিতে ব্যথা হবে, জেনিটাল অর্গানে ব্যথা থাকবে, আর প্রস্রাব করার সময় প্রচন্ড ব্যথা হবে। সেটাই হলো আমাদের প্রোস্টাইটিস। এটা ব্যাকটেরিয়া ইনফেকশন থেকে হতে পারে, কিংবা নার্ভের ইনজুরির জন্য হতে পারে, কিংবা সার্জারির সময় আঘাতপ্রাপ্ত যদি হয়, তাহলে ওটা হতে পারে। রিস্ক ফ্যাক্টর থাকছে মিডল এজ, অর্থাৎ আমাদের 40-এর আগে বয়সটা হতে হবে। ইনফেকশন যদি হয় ইউরিনারি ব্লাডারে। আর একটা হতে পারে আমাদের পেলভিসে আঘাত পেলেও, সেটা হতে পারে সাইক্লিং করে কিংবা সাইকেল চালানোর জন্য হতে পারে, কিংবা ঘোড়া রাইডিং করার জন্য হতে পারে। আর একটা হতে পারে যখন ইউরেথ্রা দিয়ে ইউরিনারি ব্লাডার কি যেন হলিস ক্যাথেটার ইউজ করার সময় যদি ঠিক মতন না লাগাতে পারে, সেক্ষেত্রে এটা হতে পারে। এডস যাদের আছে তাদের হতে পারে। আর প্রোস্টেট বায়োপসি যদি হয়, সেক্ষেত্রে হতে পারে। প্রোস্টেট বায়োপসি কি করে হয় দেখাবো ইনশাল্লাহ পরের স্লাইডে। সিমটমস কি কি থাকবে আগে আলোচনা হয়ে গেছে মোটামুটি, তবুও আর একটু বলছি। সিমটমস তো বুঝতেই পারছেন, বার্নিং পেন থাকবে, when urinating, প্রস্রাব করার সময় বার্নিং পেন, ডিফিকাল্ট ইউরিনেটিং অর্থাৎ প্রস্রাব করতে খুব কষ্ট হবে, অনেক সময় ফোটা ফোটা প্রস্রাব হয়, ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, বারবার বাথরুম যেতে শুরু করবে, ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, বিশেষ করে নাইটে, রাত্রের বেলা বারবার ঘন ঘন প্রস্রাব হবে, আর্জেন্ট নিড টু ইউরিনেট, পেশাব করে আসলে আবার পেশাব যেতে হবে, ক্লাউডি ইউরিন, রক্ত মানে হেমাচুরিয়া, রক্ত থাকতে পারে, তলপেটে ব্যথা হবে, কুচকিতে ব্যথা হবে, আর পিছনে লো ব্যাক পেন হবে, পেন ইন দ্য এরিয়া বিটুইন দ্য স্ক্রোটাম অ্যান্ড রেকটাম, পেরিনিয়াম এরিয়া, সেখানে পেন হবে, ডিসকমফোর্ট অফ দ্য পেনিস অ্যান্ড টেস্টিস, একটা ডিসকমফোর্ট মানে ভালো লাগবে না ঠিক এরকম ধরনের, আর পেনফুল ইজাকুলেশন। এরকম সিমটমস নিয়ে যখন হাজির হবে আমাদের ইয়াঙ্গার ম্যান, তখন আমরা সন্দেহ করব কি এটা হয়তো প্রোস্টেট হয়েছে। তারপর এগেনস্টে আমরা টেস্ট করতে পাঠাবো ইউএসজিতে লেখা আসবে প্রোস্টাইটিস হয়েছে। তো আমরা হোমিওপ্যাথি মেডিসিন কি কি দিতে পারি যদি আমাদের কাছে এরকম সিমটমস নিয়ে আসে? 1 নম্বর হচ্ছে আমাদের এপিস মেলিফিকা
সেখানে কি থাকবে আমাদের সিমটম সবাই মেন সিমটমসটা লিখেছে জাস্ট, তারপর আপনারা কেস টেকিং করে ওষুধ দেবেন ইনশাল্লাহ। এপিস মেলে ফ্রিকুয়েন্ট অ্যান্ড বার্নিং ইউরিনেশন। ক্যান্সারিস হচ্ছে আমাদের ইউরিন উইথ বার্নিং সেন্সেশন অ্যান্ড ড্রপ বাই ড্রপ ইউরিন। নাইট্রিক অ্যাসিড, প্রোস্টাটিস বার্নিং পেন অ্যান্ড অফেন্সিভ, ঘোড়ার মতো নেই আপনার পেশাবের নেই অফেন্সিভ থাকবে, তখন নাইট্রিক অ্যাসিড আমরা ভাববো। থুজা, প্রোস্টাটিস থাকবে, তার সঙ্গে থাকবে কি আমাদের আর্স টু পাস ইউরিন কুইকলি, বারবার আমাদের ঘন ঘন যেতে হচ্ছে, ফ্রিকুয়েন্টলি ইউরিনেশন, থুজা। আর টোটালি যখন আমাদের প্রস্রাবটা প্রোস্টাটিস উইথ, যখন টোটালি প্রস্রাবটা বন্ধ হয়ে যাবে তখন আমরা দিতে পারি চিমাফিলা। আর একদম যদি টোটালি বন্ধ হয়ে যায় তখন তো ক্যাথেটার মানে পলিশ ক্যাথেটার লাগিয়ে আমরা ইউরিনকে ডিসচার্জ করবো, নাহলে তো মানুষ একদম বেচাইন হয়ে যাবে পেশাব না হলে। যেমন আমাদের খাওয়া পড়া দরকার, তেমনি পেশাব পায়খানারও দরকার। আমি স্যার একটা রিটেনশন অফ ইউরিনের গল্প শোনাচ্ছি একটা। জি স্যার। আগে একটা আমি যখন হসপিটালে ছিলাম, তো এটা লোকে একদম বেচাইন মনে হচ্ছে, তো লোকটা আমি পরিচিত, তাহলে কি হয়েছে আপনার? তো বলছে পেশাব হচ্ছে না, আটকে গেছে। আমি ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বললাম কি ইয়ে নিয়ে আসো, পলিশ কাঁথাটা আর একটা ইয়ে ব্যাগ আর একটা জাইলোপেন জেল। ও নিয়ে আসলো, ওর ছেলে ছিল সঙ্গে, তো ছেলেটার সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসলো মেডিসিন শপ থেকে। তো আমি গ্রুপ বিগুলোকে বললাম এটা লাগিয়ে দাও, তারপর লাগিয়ে দিয়ে যখন পুরো ডিসচার্জ হয়ে গেল ইউরিনটা, তো ও কি যে শুক্রিয়া আদায় করলো, কি যে শুক্রিয়া আদায় করলো, মানে বলে বোঝানো যাবে না, এত শুক্রিয়া আদায় করলো। তারপরে ওকে আমি বললাম কি এখন তো আপনার কাজ হয়ে গেছে, বাট আপনি আমার চেম্বারে আসুন পরে পরে। বিকালে তারপরে আসলো, তো ওকে আমি কেস টেকিং করে দিলাম সালফার 30 আর চিমাফিলা মাদার উইদিন 7 days। বললাম কি আপনি এটা ইয়ে করুন, ওই এতে একটা গুড্রল করতে হবে, খুলতে হবে। তো ভয় পাচ্ছে যদি ফের বন্ধ হয়ে যায়। আমি ওকে আশ্বাস দিলাম কি না আপনার কাজ হয়ে গেছে, আপনার মানে উড্রল মানে লাগবে না ক্যাথেটার। ও ভয় করছে, আমি বললাম না খুলেন আপনি, কোনো সমস্যা না, যদি হয় বন্ধ হয়ে যায় আমি লাগিয়ে দেবো। দিয়ে সেই কাজ দিয়ে ওর ক্যাথেটার উড্রল হলো আর মেডিসিন গুলো কন্টিনিউ করতে বললাম। আলহামদুলিল্লাহ টোটালি ভালো হচ্ছে, বর্তমানে এখনো ভালো আছেন। সালফার সাথে মাদার কোনটা দিয়েছিলেন স্যার বললেন? চিমাফিলা, চিমাফিলা। চিমাফিলা আম্বেলেটা। জি, চিমাফিলা আম্বেলেটা, এখানে সংক্ষেপে লেখা আছে চিমাফিলা, আর চিমাফিলা আম্বেলেটা দিয়েছিলাম। রিটেনশন অফ ইউরিন। সিমাফিলা মাদারটা কত ফোঁটা করে খেয়েছে? 15 ফোঁটা করে দিনে 3 বার। তো একটা আমাদের যে বললাম 3টা রোগ হয় ওই ছোট্ট একটা গ্ল্যান্ডে, সেটা হচ্ছে একটা প্রোস্টাইটিস, অর্থাৎ আমাদের যখন এটা ফুলে যায় ইয়াঙ্গার ম্যানদের, তখন ওটা হচ্ছে আমাদের প্রোস্টাইটিস। আর একটা হচ্ছে প্রোস্টাটোমেগালি, অর্থাৎ আমাদের যখন প্রোস্টেট গ্ল্যান্ডটা সাইজে বড় হয়ে যাচ্ছে, এনলার্জড হয়ে যাচ্ছে, তো এটাকে বলছি আমরা প্রোস্টেট এনলার্জড। এবার এটা নিয়ে আমরা কিছু আলোচনা করব। তো এটা দুরকম ভাবে হয়, একটা হচ্ছে বিনাইন আর একটা হচ্ছে ক্যান্সারাস। বিনাইন মানে আপনারা সবাই জানেন নন ক্যান্সারিয়াস, আর ক্যান্সারাস মানে আপনারা সবাই জানেন ম্যালিগন্যান্ট মানে ক্যান্সার। এটা আপনারা সবাই আকিবহল এতদিনে জানেন এখানে যতজন আছেন। তো এটা হচ্ছে নন ক্যান্সারিয়াস এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট গ্ল্যান্ড। যখন আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডটা খুব বড় সাইজে বড় হয়ে যায় এবং এতে ক্যান্সার থাকবে না, তখন আমরা তাকে বলবো বিনাইন প্রোস্টেট হাইপারপ্লাসিয়া অর্থাৎ প্রোস্টাটোমেগালি। ইট ইজ কমন ওল্ডার মেন, এটা হতে হবে বয়সটা 40-এর ঊর্ধ্বে। প্রোস্টাটিসটা কি হবে 40-এর নিচে, আর এটা হবে প্রোস্টাটোমেগালি অর্থাৎ প্রোস্টেট গ্ল্যান্ডটা এনলার্জ হবে কখন, বয়সটা হবে 40-এর ঊর্ধ্বে। কজটা হবে কি ভেরিয়াস ইউরিনারি সিমটমস টু দ্য কম্প্রেস দ্য ইউরেথ্রা। এটা পিকচারটা স্যার দেখতে পাচ্ছেন, এখানে দুটো পিকচার প্যারালাল দেওয়া আছে, একটা হচ্ছে নরমাল আর একটা হচ্ছে এনলার্জমেন্ট। দেখছেন নরমালটা দেখছেন কিরকম ইয়ে হয়ে আছে, ইউরেথ্রাটা আপনার ঠিকঠাক হয়ে আছে,
আর এখানে এই সাইজটা এনলার্জ হয়ে গেছে। এনলার্জ হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, ইউরেথ্রাটা ন্যারো হয়ে গেছে। এবার যদি ন্যারো হয়ে যায়, আমাদের ড্রেন তো বন্ধ, তাহলে কি ইউরিন আসবে? ইউরিন তো আসবে না। জি জি জি। তখন তো মানে প্রচন্ড কষ্ট হবে ইউরিনের ডিসচার্জ মানে হতে। এই জিনিসগুলোই লেখা আছে। বয়সটা হতে হবে মানে অ্যাবাভ 40+, 2.5 সেমি থেকে 3%, হ্যাঁ, আপনার এভরি ইয়ার ইনলার্জ হয়। এটা মানে প্রোস্টেটটা আস্তে আস্তে বড় হয়। যে কি হয়, আপনার যে ট্রান্সলেশনাল জোন যেটা আছে সেটা গ্ল্যান্ডুলার এবং স্ট্রোমা ডিগ্রেড আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে কি হয়, সিমটমস associated symptoms common 60 years and 50 mm আর নাই লাস্ট প্রসেস। মেন হচ্ছে আপনার সাইজে যখন বড় হয়ে যাবে 40+ এজে, তখনই তাকে আমরা বলবো প্রোস্টাটোমেগালি, অর্থাৎ হাইপারপ্লাসিয়া অফ প্রোস্টেট গ্ল্যান্ড। এজিংটা হতে হবে কত আমাদের 40+। আর কি কি কারণ থেকে হয় আমাদের, ডায়াবেটিস যে পার্সেন্ট তাদের ক্ষেত্রে এটা বেশি হওয়ার সম্ভাবনা, হার্টের যে পেশেন্ট তাদের ক্ষেত্রে এটা বেশি হওয়ার সম্ভাবনা। হার্ট এবং ডায়াবেটিস যাদের রোগ আছে, হার্টের রোগ এবং সুগারের যাদের রোগ আছে, তাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরটা বেশি, প্রোস্টেট মেগালি হওয়ার সম্ভাবনা বেশি। যে পার্সেন্টগুলো খুব ওবেসিটি, অর্থাৎ খুব নাতশীতোষ্ণ মানুষ, তাদের ক্ষেত্রে এটা রিস্ক ফ্যাক্টরটা খুব বেশি। ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা বেশি। আর প্রিভিয়াসলি 40%, 40 বছরের আগে ওর ইতিহাসে পাওয়া যাচ্ছে কি প্রোস্টাইটিস হয়েছিল, সেক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি আপনার ইয়ে হয় ইউরেথ্রাল স্ট্রাকচার, এটা পেশেন্ট পাবেন স্যার। এই যে ছবিটা দেখছেন, এই ছবিটা কিন্তু দেওয়া আছে ইউরেথ্রাল স্ট্রাকচারের এই ছবিটা দেওয়া আছে। এদিক থেকে দেখছেন, এইখান থেকে এটুকুনি যে দেখছেন এটি কিন্তু আপনার ঠিকঠাক আছে। আর এখান থেকে এটুকুনি যে দেখছেন, এখান থেকে এটুকুনি এটা ন্যারো হয়ে গেছে, ইউরেথ্রাটা ন্যারো হয়ে গেছে। এর জন্য কি হয়, প্রচন্ড কিন্তু মানে প্রস্রাব করতে খুব কষ্ট হয়, বেগ দিতে হয়, ঠিকঠাক প্রস্রাবও হবে না। প্রোস্টেট গ্ল্যান্ডটা ঠিক আছে, প্রোস্টাইটিসও হয়নি, প্রোস্টেট গ্ল্যান্ডটাও ঠিক আছে, কোনো কিছু হয়নি, কিন্তু ইউরেথ্রাটা ন্যারো হয়ে গেছে। এর জন্য প্রচন্ড কষ্ট হয়। আমার কাছে বেশ কয়েকটা রুগী পেয়েছি, অ্যালোপ্যাথিতে বলে কি এটা কোন মেডিসিন নাই, ফলিস ক্যাথারেটা দিয়ে রোজ রোজ ওটাকে কি করতে হবে, ওটাকে ডাইলেট করতে হবে। তো বলে কি রোজ রোজ এটা করা সম্ভব, আপনাদের কিছু বুঝে থাকলে দেন, এরকম সব বলে। তো কেস টেকিং করে যে মেডিসিন আছে সেটা দিই, আর সিমাপ্লেটও ইউজ করি। এক্ষেত্রে কিন্তু রেজাল্ট পাওয়া যায়। আরো অনেক মেডিসিন আছে, থুজা, ক্যান্থারিস, সিমাপ্লেট, অনেক মেডিসিন ইউজ হয়, বাট সিমাপ্লেট আমি ইউজ করি। তো ন্যারো যদি ইউরেথ্রা যদি ন্যারো হয়ে যায়, একটা কারণ কিন্তু থাকতে পারে প্রোস্টেট মেগালি হওয়ার। প্রোস্টেটে যদি ক্যান্সার হয় সেক্ষেত্রে প্রোস্টেট মেগালি তো হবেই। আর ইউটিআই যাদের হয় সেক্ষেত্রেও কিন্তু প্রোস্টেট মেগালি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে কারণ কি কি হতে পারে প্রোস্টেট মেগালির? একটা বয়স হতে হবে 40+, সুগার এবং হার্টের যাদের রোগের সাথে রিস্ক ফ্যাক্টর থাকে, ওবেসিটি যারা আছে, মোটাসোটা নাতশীতোষ্ণ যেটা ব্যক্তি আছে তাদের হতে পারে, ফ্যামিলি হিস্ট্রি যাদের আছে তাদের হতে পারে, প্রোস্টাইটিস হয়েছিল এরকম ধরনের লোক হতে পারে। আর যদি ইউরেথ্রা যদি ন্যারো থাকে, যেটাকে বলা হয় ইউরেথ্রাল স্ট্রাকচার মেডিকেল টার্ম, এক কথা ইউরেথ্রা ন্যারো। আর ক্যান্সার যদি হয়ে যায় প্রোস্টেট ইয়েতে, ইউরিনারি ব্লাডারে আর প্রোস্টেট গ্ল্যান্ডে, সেক্ষেত্রেও হতে পারে। আর ইউটিআই যদি হয় সেক্ষেত্রে হতে পারে। সিমটমস কি কি হবে? সিমটমস হবে এক নম্বর যেটা হচ্ছে আমাদের, যদি বেশি হয়ে যায় প্রস্রাব বন্ধ হয়ে যাবে, ডিফিকাল্ট হবে, ইনক্রিজ ফ্রিকুয়েন্টলি হবে,
weak urine stream or stream that start to stop. আর একটা যেটা হয় খুব unable to empty of the bladder completely. প্রস্রাব সম্পূর্ণ মানে হবে না, কিছুটা প্রস্রাব মেগালি হওয়ার জন্য কিছুটা প্রস্রাব দেখা গেল রেসিডুয়াল ইউরিনারি ব্লাডার থেকে যাচ্ছে। আপনি ইউজি করতে পাঠালেন, ইউজি করার পরে হালকা ধরনের কিছু হয়তো 50 গ্রাম 65 গ্রাম 75 গ্রাম আপনার ইউরিনারি ব্লাডারে আটকে থেকে যাচ্ছে। এটা খুব পাবেন নিশ্চয়ই ডিবলিং এট দ্য এন্ড অফ দ্য ইউরিন, অর্থাৎ প্রস্রাব করে উঠলো তারপরে মানে ধরেন একটা আমার কাছে খুব আছে একটা মানে এতে গেলাম নামাজ পড়তে যাবো, তার স্টেঞ্জে গেলাম, স্টেঞ্জার পরে আবার এসে নিয়ে লুঙ্গিতে দু এক ফোটে লেগে গেল, যে নামাজটা হয়তো সন্দেহ হয়ে গেলো হবে কি হবে না, এটা খুব হয়। এটা ডিউ টু প্রোস্টেট এনলার্জমেন্টের জন্য এটা হয়, প্রোস্টেটের মেগালির জন্য এটা হয়। রেসিডুয়াল ইউরিন থাকার জন্য দু এক ফোঁটা করে আবার হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর। এটা খুব পাবেন পেশেন্ট, এগুলো তো টেস্ট করতে পাঠাবেন, দেখবেন কি এটা লেখা আছে। জাস্ট হয়তো শুরু হয়েছে, সম্পূর্ণ হয়ে গেলে তো প্রস্রাব বন্ধ হয়ে যাবে, বাট সম্পূর্ণ হয়নি, জাস্ট শুরু হয়েছে, সেক্ষেত্রে রেসিডুয়াল ইউরিন কিছু থেকে যাচ্ছে, যার জন্য আপনার স্টেঞ্জা আপনার ফটাফটা ইউরিন হয়ে যাচ্ছে। ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, আর কেউ হেমাচুরিয়া ব্লাড থাকতে পারে, অ্যানেবল টু ইউরিন অর্থাৎ প্রস্রাব টোটাল বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের প্রোস্টেটের যে এনলার্জমেন্ট অর্থাৎ প্রোস্টেট মেগালি, এরকম সিমটমস নিয়ে আপনার কাছে হাজির হবে। ইরিটেশন স্তনবিরোধী তো আছেই। কি কি হতে পারে যদি আপনার এনলার্জমেন্ট হয়? ইউটিআই, একটা হচ্ছে ইউরিনারি ব্লাডারে মূত্রথলি দিয়ে আপনার কিডনিতে পাথর বেরিয়ে কোথায় চলে আসলো, ইউরিনারি ব্লাডারে। আপনার যদি এনলার্জমেন্ট থাকে অর্থাৎ ইউরেথ্রা টোটালি ন্যারো হয়ে গেছে, বেরোনোর রাস্তা বন্ধ, তখন কি হবে, ব্লাডের ইউরিনটা থেকে স্টোনটা থেকে যাবে আপনার মূত্রথলি থেকে বাইরে ডিসচার্জ হতে পারছে না। আপনি ওষুধ খাওয়া যাচ্ছেন, এদিকে ইউরিনারি ব্লাডারের এনলার্জমেন্টের আপনার ট্রিটমেন্ট হচ্ছে না, সেক্ষেত্রে স্টোন আপনার ব্লাডারে আটকে থেকে যাবে। আর কি হতে পারে এখানে, কিডনি বেশি যদি আপনার প্রস্রাব আটকে থাকে তাহলে কিডনিতে চাপ পড়বে, তো সেক্ষেত্রে কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। ইউটিআই, ইউরিনারি ব্লাডার স্টোন, কিডনি ড্যামেজ। মেডিসিন কি কি আসতে পারে আমি সংক্ষেপে বলছি, মেডিসিনগুলোর নাম বলে যাচ্ছি, ইন্ডিকেশনগুলো বলছি না। আপনারা প্লিজ বই পড়বেন এবং হোমিওপ্যাথির যে নিয়ম আছে, যে হোমিওপ্যাথির যে বাইল আছে, হোমিওপ্যাথির যে সিস্টেম আছে, প্রপার কেস টেকিং, যা মেডিসিন আসবে সেটাই দিবেন। জাস্ট আমি কিছু মেডিসিনের নাম বলছি। সেভালোসোরেলাটাকে বলা হয় হোমিওপ্যাথিক ক্যাথেটার। সেভালোসোরেলাটাকে বলা হয় হোমিওপ্যাথিক ক্যাথেটার। এটা খুব ভালো ইউজ হয় এনলার্জমেন্ট প্রস্টেটের ক্ষেত্রে। তবে আমি সেভালোসোরেটা কমই কিছু ক্ষেত্রে করি, বাট কমই হয়, চিমাফিলাটা বেশি ইউজ করি। কোনিয়া ম্যাক, এটা খুব একটা ভালো মেডিসিন, এক্ষেত্রে আমি পটেন্সি ইউজ করি বেশি। থুজা, চিমাফিলা, বারাইটা কার্ব, পালসেটিলা খুব ইউজ করি, যদি পটেন্সি ইউজ করি। লাইকোপোডিয়াম, ফেরামপিক, স্টাপিসাগ্রিয়া, ক্লাইমেটিক্স ইরেক্টা। 10টা মেডিসিন এখানে আমি লিখেছি, সেভালোসোরেলাটা, কোনিয়া ম্যাক, থুজা, চিমাফিলা, বারাইটা কার্ব, পালসেটিলা, লাইকোপোডিয়াম। তো প্লিজ আপনারা এটা করবেন, এর যে ইন্ডিকেশন আছে এগুলো একটু বইগুলো দেখে নেবেন, আর প্রপার কেস টেকিং করবেন। প্রপার কেস টেকিং করে যেটা আসবে সেটাই, যেটা আমাদের হোমিওপ্যাথি ল আছে, হোমিওপ্যাথি ল মেনটেন করে প্রেসক্রিপশন করবে, ইনশাল্লাহ কাজ হবে। এবার আসি স্যার, এখানে জি বলেন। সাবাল শেডুলেটা যেটা, এটা তো মাদার ব্যবহার করে না? ইয়েস। স্যার, মাদারটা বেলে কত ফোঁটা করে এটা ব্যবহার করা যায়? 15 ফোঁটা করে দিবেন। আচ্ছা, ধন্যবাদ।
এবার আসি প্রোস্টেট ক্যান্সার। এতক্ষণ আমরা জানলাম প্রোস্টাইটিস, আর একটা জানলাম প্রোস্টাটোমেগালি অর্থাৎ প্রোস্টেট এনলার্জমেন্ট। এবার আসি প্রোস্টেট এনলার্জমেন্ট আর একটা দুটো হয়, এক ভাগ, একটা হচ্ছে বিনাইন আর একটা হচ্ছে ক্যান্সার। প্রোস্টেট ক্যান্সার অ্যারাইজ উইথ দ্য পেরিফেরাল জোন। এর আগে আমি যেটা দেখালাম পেরিফেরাল জোনটাতেই আপনার ক্যান্সারের জোন। আগে প্রিভিয়াসলি স্লাইডে দেখেছি এই পোর্শনটাতে ক্যান্সার বেশি হয়। তো prostate cancer arise within the peripheral zone of the prostate and almost all are cancer carcinoma. প্রোস্টেটে যত আমাদের ক্যান্সার হয় সেটা হচ্ছে আমাদের পেরিফেরাল যে জোন হয় সেখানেই কিন্তু এই আমাদের কার্সিনোমাটা হয়। Metastatic spread to pelvis lymph node occur early and metastasis to bone, mainly the lumbar spine and pelvis. এটা আপনার মেটাস্টেসিসটা বোনে আমার যে হাড় আছে সেটা লাম্বার যে স্পাইন আছে এবং পেলভিস যেটা আছে সেখান পর্যন্ত স্প্রেড করে। প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন ইজ গুড টিউমার মেকার। আমরা যে রক্ত পরীক্ষা করব, এটা যখনই আপনার একটা পেশেন্ট আসলো ওই এনলার্জ প্রোস্টেট নিয়ে, ওই পেশেন্টকে তো আপনি টেস্ট করবেনই, বাট এটা রক্ত পরীক্ষা করবেন পিএসএ, ব্লাড ফর পিএসএ। পিএসএ ফুল নেম হচ্ছে প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন, পিএসএ, ব্লাড ফর পিএসএ লিখবেন। নর্মাল যদি নর্মাল রেঞ্জ হচ্ছে কত, বিলো 4, 4-এর নিচে যদি হয় তাহলে নন ক্যান্সারিয়াস, আর যদি 4-এর এটা পরে ভালো করে এটা আছে। তখন প্রোস্টেট ক্যান্সার যখন নর্মাল যদি 4-এর নিচে হয় তাহলে ভেবে যাবেন এটা ইয়ে হয়েছে, মানে 4-এর নিচে যদি হয় পিএসএ তাহলে এটা হচ্ছে নন ক্যান্সারিয়াস। 4 থেকে 10 পর্যন্ত হচ্ছে আপনার প্রি ক্যান্সারাস স্টেজ, আর যদি 10-এর ঊর্ধ্বে হয়ে যায় পিএসএটা তখন এটা কনফার্ম হয়ে গেল এটা আপনার ক্যান্সার আছে। প্রায় 50% আপনি অনুমান করতে পারবেন এটা ক্যান্সার আছে। এবং কনফার্মেশন করার জন্য আপনি কি করবেন, প্রোস্টেটের বায়োপসি করবেন, তখন আরো এটা আপনি বুঝে গেলেন এটা হচ্ছে আপনার প্রোস্টেট ক্যান্সার। ডায়াগনস্টিক টেস্ট ফর প্রোস্টেটিক ডিজিজ, ব্লাড ফর পিএসএ লিখবেন, ব্লাড ফর পিএসএ, প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন। এই ক্ষেত্রে যদি আপনার কাটমার্ক হচ্ছে 4-এর নিচে যদি হয় তাহলে নন ক্যান্সারিয়াস, আর 4 থেকে 10 পর্যন্ত হচ্ছে আর্লি স্টেজ, বর্ডার লাইন। আর যদি হয়ে যায় আপনার 4-এর যদি 10-এর যদি উপরে হয়ে যায় পিএসএ মার্কটা, তাহলে ভেবেলেন এটা কি চান্স আছে 50% আপনার এটা চান্স আছে প্রোস্টেট ক্যান্সার। কনফার্মেশনের জন্য হচ্ছে বায়োপসি। এবার আপনি রেকটাম যখন আপনি একটা পেলেন, টেস্ট পেলেন, পিএসসি আপনার আসলো কত 10-এর ঊর্ধ্বে, তখন আপনি ওই পেশেন্টের রেকটাম চেক করতে পারেন। যারা অনেক সময় করে অনেক সময় করে না, যারা জানে ওরা করবে, যারা জানে না করবেন না। তো রেকটামে এটা দেখতে পাচ্ছেন, এটা গ্লাভস পরা একটা হ্যান্ড, এটা হচ্ছে গ্লাভস পরা একটা হ্যান্ড। তো যদি রেকটামে চেক করতে যান, এখানে যে লিম্ফ নোডগুলো আছে সেগুলো এনলার্জড হয়ে যাবে, লিম্ফ নোড যেগুলো আছে সেগুলো এনলার্জ হয়ে যাবে। এবং এই যে আপনার ডিজিটাল যে ফিঙ্গার, সেখানে আপনার অনুভব করতে পারবেন কি হ্যাঁ এগুলো আপনার যে লিম্ফ নোড আছে সেগুলো কি করবে, আপনার হাতে বুঝতে পারবেন কি হ্যাঁ আপনার এটা হাতে লাগছে। তো এখানে এক্সামিনেশন করার নিয়ম কি হচ্ছে, ফিজিক্যাল এক্সামিনেশন হোয়ার দ্য হেলথ কেয়ার প্রোভাইডার, যারা এগুলো টেস্ট করে ওগুলো আমি তো করি না কোনোদিন, লিখে দিলাম বায়োপসি টেস্ট, ওরা করে নিয়ে আসে, বাট আমি কোনোদিন করিনি। তো ওইখানে একটা যেটা হয় সেটা ওরা লিম্ফ নোডগুলো বুঝতে পারে যে হ্যাঁ এটা ক্যান্সার আছে কিনা। আর এটা হচ্ছে বায়োপসি টেস্ট।
এটা একটা বায়োপসি টেস্টের, এখান থেকে আপনার যে প্রোস্টেট গ্ল্যান্ড আছে, প্রোস্টেট গ্ল্যান্ড থেকে এখন একটা নেবে, স্যাম্পল নেবে, প্রোস্টেটিক যে টিস্যু, ওইখান থেকে প্রোস্টেটিক টিস্যু নিয়ে আপনার ওটাকে এক্সামিনেশন করবে মাইক্রোস্কোপিক্যালি, এটা ক্যান্সারিয়াস এজেন্ট আছে কিনা, ক্যান্সারিয়াস আছে কিনা সেটা টেস্ট করে দেখবে। সেখানে যদি পজিটিভ থাকলো তাহলে কনফার্মেশন হয়ে গেল দ্যাট কেস ইজ প্রোস্টেট ক্যান্সার। আরো ডায়াগনোস্টিক্স আছে, আলট্রাসোনোগ্রাফি আছে, সিটি স্ক্যান আছে, এমআরআই আছে, এগুলোতেও আপনি বুঝে যাবেন যে এটা ক্যান্সার আছে কিনা। আর একটা আছে পিএসএ, যেটা পেট ক্যান্সার বলা হয়, আর বোন স্ক্যান, এগুলোর মাধ্যমে কিন্তু ডায়াগনোসিস করা যায় আপনার ক্যান্সার আছে কিনা। ফার্স্ট হচ্ছে আলট্রাসোনোগ্রাফি, দেন তারও যদি ডিপে যদি যান আপনার সিটি স্ক্যান, সেগুলো সবই আপনার মানে লোয়ার অ্যাবডোমেন, এমআরআই, এগুলো তো বুঝে যাবেন কি হ্যাঁ সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাফি, এমআরআই, সিটি স্ক্যান। এবার আছি হোমিওপ্যাথিক্যালি। এতক্ষণে আপনি ডায়াগনোসিস করে ফেলেছেন দ্যাট কেস ইজ প্রোস্টেট ক্যান্সার, তো তাকে তো ওষুধ দেওয়া লাগবে, তাই না স্যার? জি স্যার, জি স্যার, অবশ্যই। হেপাটাইটিসে যদি খুঁজতে যান তাহলে প্রোস্টেট গ্ল্যান্ড যাবেন, ক্যান্সার যাবে, যেখানে কোনিয়াম থুজা লেখা আছে, তার সাথে যদি পেন থাকে তাহলে আপনার কোয়াটাস আছে, প্রোস্টেট গ্ল্যান্ড সোয়েলিং, বারেটা কাপ, ক্যালকেরিয়া কাপ, চিমাপিলা, কোনিয়াম ডিজিটালিস, পালসিটেলা আছে। প্রোস্টেট গ্ল্যান্ড সোয়েলিং ওল্ডার পিপুল, বারেটা কাপ ডিজিটালিস, সেলেনিয়াম আছে। প্রোস্টেট গ্ল্যান্ড ইনফ্লামেশন, পালসিটেলা আছে। ক্রনিক যদি হয়ে যায়, কেসটা খুব ক্রনিক হয়ে গেলে তাহলে অনেক মেডিসিনই আছে, আপনারা সিনথেসিস রেপাটিস সবার কাছে আছে, প্লিজ দেখবেন, মেডিসিনগুলো পেয়ে যাবেন। আর কিছু থেরাপিউটিক মেডিসিন আমি আপনাদের কাছে উপস্থাপন করছি, এগুলো খুব ভালো কাজ করে। বাইরেটা কার্ভ, এগুলো ইন্ডিকেশনগুলো দেখবেন, প্রপার কেস্টিং করবেন, উইদাউট প্রপার কেস্টিং করা ছাড়া কোনো মেডিসিন দিবেন না, যেহেতু এটা ক্যান্সার পেশেন্ট। অবশ্যই প্রপার কেস্টিং, দেন হোমিওপ্যাথিক্যালি মেডিসিন প্রেসক্রিপশন। তো এই মেডিসিনগুলো আসতে পারে মেবি বাইরেটা কার্ভ, এই মেডিসিনগুলো ছাড়াও কিন্তু আপনার আসতে পারে, শুধু এটির মধ্যে আসবে তার কোনো মানে নেই, এটি ছাড়াও আসতে পারে। এগুলো বহু ব্যবহৃত ওষুধ, বায়োটা কার্ভ, কার্বলিক অ্যাসিড, চিমাপিলা, এলথিজিয়াম, ফেবিনিয়া, গলথেরিয়া, সেবালোসারুলেটা ডিজিটালিস, ইসপাইরিয়া, আমেরেটা, স্টিগমা, টিকাম, রেপেন্স। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি আমাদেরকে ধন্যবাদ দিলেন স্যার, আমরা আপনাকে কি পরিমাণ ধন্যবাদ দেব এটা আমরা মালুম করতে পারছি না। তো আমাদের সাথে অনেক বিজ্ঞ এবং অভিজ্ঞ ডাক্তার বন্ধুরা আছেন, আপনারা এই আজকের আলোচনার উপরে কিছু বলুন কিংবা জিজ্ঞাসা থাকলে করতে পারেন ইনশাআল্লাহ। চমৎকার আলোচনা হয়েছে স্যার। আমি জানতে চাচ্ছিলাম যে ওই সাবাল সেরে যখন ব্যবহার করা হয় 15 ফোঁটা, এটাকে কতবার দেওয়া যায়? ম্যাক্সিমাম 3 টাইমস পার ডে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আমাদের সাথে যুক্ত আছেন অস্ট্রেলিয়া থেকে ডক্টর সাদিয়া আফসানা ম্যাম, উনি আপনাকে আজকের ডেলিভারিটা খুবই সুন্দর হয়েছে বলে মন্তব্য করেছেন। নেক্সট আর কিছু বলতে জিজ্ঞেস করতে কৃষ্ণপদ বাবু আছেন আমাদের সাথে, আরো আমার জানা মতো অনেক ভালো ছোট একটা গ্ল্যান্ড হলেও কিন্তু পেশেন্ট কিন্তু প্রচুর পাবেন এগুলো। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা যদি এগুলো সম্বন্ধে ওয়াকিবহাল হই তাহলে আমরা কিন্তু এগুলোকে ইজিলি হ্যান্ডেলিং করতে মানে ঠিক আমরা প্রপার গাইড করতে পারবো। ওষুধ দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমার কাছে তো এনলার্জ পোস্টের প্রচুর পেশেন্ট আছে যেগুলো অপারেশন করতে গিয়েছে এবং মোটা অঙ্কের যখন টাকা চেয়েছে তখন ভয়েতে আবার আমাদের কাছে দ্বারস্থ হয়েছে, তার আশায় উদ্ধার হয়ে গেছে এবং টোটালি ভালো লাইফ লিড করছে। জি স্যার। স্যার এটা কি ওই যে কোনো আলট্রাসোনোগ্রাম কিংবা অন্য কোনো রকম
মেকানিক্যাল ভাবে, না হলে হাতে কি পরীক্ষা করা যায় নিজের হাত আমি তো স্যার আমি স্যার যেটা করি ইউএসজি টা অবশ্যই করাই, আর আপনার পিএসএ করাই। কেন পিএসএ করাই, ক্যান্সার আছে কিনা, যদি ক্যান্সার থাকে তাহলে আমি তার গার্জেনকে বলে দেবো কি এরকম ব্যাপার আছে। আর যদি পিএসএ যদি নর্মাল থাকে, যে বললাম তো 4 এর নিচে থাকে কিংবা 10 এর যদি নিচেও থাকে, হোমিওপ্যাথিক্যালি কিন্তু সেটা কিন্তু কমে যায়। আমি বেশ কিছু 7 পেয়েছি, 8 পেয়েছি পিএসএ। ডোন্ট ওয়ারি, অ্যালোপ্যাথি ডাক্তার আপনাকে নার্ভাস করে দেবে, এই করতে পাচল করে দেবে, হোমিওপ্যাথি খান, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর যদি সেটা যদি রিমার্কেবল থাকে, অনেক বেশি থাকে, হাই থাকে, তখন ওদের বলি কি দেখুন এটা এরকম ব্যাপার আছে, এই জড়িয়ে গেছে, দিনে দিনে এটা দিনে দিনে হয়তো আরো হয়তো ইনক্রিজ করতে পারে, সেক্ষেত্রে আপনার অন্য জায়গায় ভাবতে পারেন, কেমোটেমো ভাবতে পারেন। বাট সেটা যদি কম থাকে তাহলে কিন্তু আমি ওটা হ্যান্ডলিং করে নিই। এবং অ্যালার পোস্টেড প্রচুর পেশেন্ট পাই, তারা ওষুধ দিয়েছি, অপারেশন করতে হয়নি, ভালো হয়ে গেছে। এরকমও পেশেন্ট পেয়েছি অ্যালোপ্যাথিতে 2 বার অপারেশন করা হয়ে গেছে, 3rd টাইম আবার আমার কাছে এসে নিয়ে দিব্যি ভালো আছে। তো প্রচুর পেশেন্ট পাবেন এলএস প্রস্টেটের, বিশেষ করে ওল্ডার এজ যে আছে তারা এই যে কিংবা এই যে ফোটা ফোটা পেশাব হচ্ছে, জাস্ট শুরু তো হয়েছে, একটা 50 বছরের লোক স্টেজে গেল, আবার হয়ে গেল, যার জন্য ও নামাজ ছেড়ে দিচ্ছে, ওটাও নামাজ পড়তে পারছে না, কেননা আমার লুঙ্গি নষ্ট হয়ে যাচ্ছে, নামাজ পড়তে পারছি না। তখন তাকে ইউএসজি করতে বললাম, দেখুন আপনার এলএস প্রস্টেট জাস্ট শুরু হয়েছে, বেশি হয়ে গেলে তো আপনার বন্ধই হয়ে যাবে তো পেশাব, আপনি তার আগে আমার কাছে চলে আসেন, ওষুধ খান, ঠিক হয়ে যাবে। এবার তাকে আমি কেস টেকিং করে ওষুধ দিচ্ছি, ইনশাআল্লাহ ভালো হয়ে যাচ্ছে। জি স্যার, আলহামদুলিল্লাহ। আমাদের বয়স এখন 70 বছর, তো এই বয়সে তো এগুলো স্বাভাবিক হতেই পারে না, হয়নি, ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাকে আল্লাহ ওটা সহায়ক, আল্লাহ আপনাকে হেফাজত রেখেছেন। তারপরেও কিছুটা সমস্যা তো হইতেই পারে, স্বাভাবিক। যেমন অনেকক্ষণ আসরের সময় ওযু করে হিসাব পর্যন্ত যাওয়া খুব মুশকিল হয়ে যায়, এটা তো সমস্যা। আর বিশেষ করে এই যাতে এটা আসে, তাদের যদি ঠান্ডা এই যে ঠান্ডা মেঝেতে যদি খালি পায়ে রাখে কিংবা পানির ধারা যদি চলতে দেখে, সেক্ষেত্রেও কিন্তু মানে প্রস্রাবের বেগ এসে যায় আর কি। যাদের আসে তাদের এটা অনুভব করেন আর কি। তো আপনার আলোচনাটা খুবই মানে আলহামদুলিল্লাহ, যারা আমাদের সাথে রুহুল্লাহ মন্তব্য করেছেন সকলেই কিন্তু আসলে আলোচনাটা এসেছে আমাদের, বিশেষ করে অহরহ কিন্তু এই ধরনের পেশেন্ট আপনারা পাচ্ছেন, আমরাও পাচ্ছি। সুতরাং এক্ষেত্রে আমরা অবশ্যই তাদেরকে প্রয়োজনীয় ম্যানেজমেন্ট, সতর্কতা এবং ঔষধ দেবো ইনশাল্লাহ। আরো আছেন আমাদের যুক্ত আছেন, আপনার মেহরবানি করে একটু বলেন, আমাদের ডক্টর আশরাফ স্যার উত্তর দেবেন ইনশাআল্লাহ। কৃষ্ণবাবু আছেন? স্যার আপনার নাম? আমার নাম এমডি আসরাউল হক। স্যার এই মোবাইল নাম্বার? ও আচ্ছা, দিয়ে দিচ্ছি। স্যারের আলোচনাটা আজকে খুব সুন্দর আলোচনা, পুঙ্খানুপুঙ্খভাবে মোটামুটি সব পয়েন্ট তুলে ধরেছেন, মানে কি কি হতে পারে, কোথা থেকে শুরু হতে পারে, এবং এখানে যে কনস্টিটিউশনাল মেডিসিন গুলা কি কি আসতে পারে, সম্ভাব্য মেডিসিন, এবং স্যার আরো বলছেন যে এর বাইরেও আসতে পারে। মোটামুটি আলোচনাটা খুব সুন্দর লাগছে আমার কাছে। স্যার হান্নান স্যার একটা প্রশ্ন করছিলেন স্যারের কাছে, যে এটি আসলে হাতের মাধ্যমে অনুভব করা যায় কিনা। হ্যাঁ স্যার, যারা এক্সপার্ট ইউরোলজিস্ট আছেন, যারা সাধারণত এই বিশেষ করে প্রোস্টেট গ্ল্যান্ড নিয়ে ডিল করেন, তারা সরাসরি রেকটামে থেকে মানে আঙুল দিয়েই ওনারা ই করতে পারেন যে আসলে অনুভব করা যায়। কারণ আমার একজন পেশেন্ট ওরকম এক্সামিনেশনে গেছিল, যার থেকে ওনার এক্সপিরিয়েন্স থেকে আমি পাইছি। এবং স্যার হ্যাঁ, আপনাদের সাথে একমত, এটা অপারেশন ছাড়া ই করা যায়। আমার কাছে এরকম একজন 75 ইয়ার্সের পেশেন্ট আছে, প্রায় 2 বছর যাবত। তাকে মানে যাবতীয় সমস্ত ই করি, মানে ট্রিটমেন্ট আমার কাছ থেকে নেয়, এবং ওনার এই প্রোস্টেটিক এনলার্জমেন্ট ছিল, ওটা মোটামুটি কোনো অপারেশন ছাড়াই স্বাভাবিক জীবনযাপনে সক্ষম হচ্ছেন স্যার হোমিওপ্যাথির মাধ্যমে। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। জি, সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম স্যার। জি,
স্যার যে ওষুধগুলোর কথা বলছেন, এই ওষুধের পরে কি স্যার নুসোড আসবে, অথবা স্যার ক্যান্সারের ক্ষেত্রে কি স্যার নুসোড ব্যবহার করা হয়? হোমিওপ্যাথিতে স্পেসিফিক কোনো মেডিসিন নেই ম্যাডাম, আগেই তো আমি বলেছি, বাট এগুলো ব্যবহৃত মেডিসিন, এগুলি জাস্ট বললাম, কিন্তু যে কোনো মেডিসিন আসতে পারে। হচ্ছে প্রপার কেস টেকিং, ওনার যেটা ইন্ডিকেশন আসবে, যেভাবে উনি আপনাকে ডেলিভারি দেবে, আপনি টোটালিটি করবেন। টোটালি করার পর যে মেডিসিন আসবে, এই যেটা কোনো আসতে পারে, সেখানে নশোটাও আসতে পারে, নশো নাও আসতে পারে। সিমটোমেটিক্যালি যখন যেটা আসবে তখন আপনার বিবেচনা করতে হবে যে স্যার অনেক স্যাররা বলেন যে এরকম অসুখ ভালো হইতেছে না, বারবার ফিরে আসতেছে, সেই ক্ষেত্রে স্যার নুসোড ব্যবহার করা হয়। আসলে স্যার কোন ক্ষেত্রে কিভাবে নুসোডটা ব্যবহার করা হয় ওইটা যদি বলতেন। জি ম্যাম, নোসট কিভাবে ব্যবহার হয়? ম্যাম জি স্যার। আপনি কিন্তু একদম আপনি সেকেন্ড ইয়ারের ছাত্রী না, থার্ড ইয়ারের? জি স্যার, থার্ড ইয়ার। থার্ড ইয়ারের, সুতরাং আপনাকে এত তাড়াতাড়ি সব জিনিসগুলো আপনি আয়ত্ত করতে পারবেন না। আপনাকে আরো এখানে থাকতে হবে। এই ওষুধের ব্যবহারগুলো এক কথায় বলে দিলে হবে না তো, এগুলো তো অবশ্যই এর পূর্বজ্ঞান থাকতে হবে। সুতরাং আপনি থাকুন, ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। যেমন আপনার আসল স্যার, আপনি ওনাকে সাহায্য করতে পারেন না, দেখেন। আসসালাম স্যার, এখানে ওই খাবারের ম্যানেজমেন্ট কিছু করা লাগবে কিনা রোগীদেরকে ট্রিটমেন্ট করার সময়? খাবারে সাধারণত আমি যেটা নিষেধ করি কি, ফ্যাট ফুডটা বর্জন করতে বলি। সেনেটারি লাইফ যেগুলো আছে সেগুলো মানে ডিল করতে নিষেধ করি, মানে যেন নর্মাল লাইফ ডিল করেন। আর সেরকম কিছু নিষেধ করি না আমি। আর যদি সুগারের পেশেন্ট হয় তো জানেন আপনারা, সুগারের পেশেন্ট যদি হয় তার সঙ্গে ইলাজ প্রস্টেট, সুগারের যে জিনিসগুলো বর্জন করতে বলা হয় সেগুলো নিষেধ করি। আর যদি সুগার না থাকে তাহলে তো কোনো ব্যাপারই নাই, শুধু ফ্যাট ফুডটা বর্জন করতে বলি। সেরকম কিছু মানে নিষেধ করি না আমি। ধন্যবাদ স্যার। আর কেউ কিছু জিজ্ঞাসা করবেন? স্যার মোবাইল নাম্বারটা দিবেন। ওই যে দিয়েছেন তো স্যার, গ্রুপে দিয়েছেন না আসল স্যার? ইনবক্সে আছে, আমাদের এই ক্লাসের ইনবক্সে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, এই এখানে ইনবক্সে আছে। স্যার এরপরে কি আলোচনা করবো একটু বলে দিবেন। স্যার আমি পরে আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। নাম্বারটা আপনি নিয়েছেন স্যার, যে 9733। আপনি সমত স্যার? জি স্যার, করতে পারি না, খুব ভালো হয়। হ্যাঁ, 9733 জি 148 148 960। 960। ইন্ডিয়ান ঠিক কোড আছে। হচ্ছে আপনার +91। হ্যাঁ, +91। +91 কি শুরুতে? ইয়েস। জি জি, শুরুতে +91। ওটা কোড নাম্বার ইন্ডিয়ান। হ্যাঁ ঠিক আছে স্যার, ধন্যবাদ। রিসেন্টলি স্যার একটা কেস, আমার বন্ধু মানে এক্স আর্মি, তো একদিন আমার রাস্তায় দেখা হলো, তো বন্ধু ওকে বললাম নামাজ টামাজ পড়ছিস কেন, তো বলে কি বন্ধু আমার এরকম প্রবলেম হচ্ছে, যার জন্য নামাজ টামাজ আমি পড়ছি না। তাহলে এরকম ব্যাপার হলো, তো ওকে ধমক টমক দিয়ে বললাম তুই আমার কাছে আয়। দিয়ে ওকে আমি বলে যে স্থানে যাই, আর ওই তারপরে ওর 2-1 ফোঁটা করে বেরিয়ে যায়। এটা কোন ব্যাপার হলো, তুই আয় আমার কাছে। ও জোর করে ডেকে নিয়ে আসে, ওষুধ খাওয়াইছে আমি, বুঝলেন। দিয়ে প্রায় 15-20 দিন পরে অনেকটাই কমে গেছে, রিলিভ হয়ে গেছে। তারপরে ও নামাজ ধরে নিয়েছে। তো এরকম পেশেন্ট পাবেনই, হামেশাই পাবেন। ফোটা ফোটা পেশেন্ট হচ্ছে, যেটা সংকীর্ণ হয়ে যায়, ফোটা ফোটা স্ট্রাকচার যেটা। আজকে স্লাইডটা খুব সুন্দর, স্লাইডগুলো সুন্দর স্লাইড ছিল, যে ভাষাগুলো খুব ইজিলি, যারা একটু ইংরেজি জানে ইজিলি কিন্তু ছিল। সব স্ক্রিনশট দিতে পারি নাই সিস্টেমেটিক্যাল কারণে। খুব ভালো স্লাইড আজকের গুলো।
আব্দুল রান্না স্যার, এই আমাদের আসাউল স্যারের ক্লাসটা কিন্তু এই শর্টটি যদিও বলছে অনেক, প্রতিটা বাক্যেতে ব্যাখ্যা অনেক আছে, কিন্তু উনি হ্যাঁ, হ্যাঁ। ওনার তো স্লাইড অনেক এবং অনেক ব্যাখ্যা বহুল, এই কারণে উনি শর্টে বলে গেছেন। যাদের মেডিকেল টার্মের অ্যানাটমি জানা আছে তারা শর্টে বুঝতে পারছে। তারপরে হ্যাঁ। আমাদের তো আগে একজন স্যার ছিলেন, উনি রেকর্ড করতেন। কেউ রেকর্ড করে কিনা বা করলে কোথায় রাখে, একটু যদি পাই আমাদের জন্য অনেক ভালো হয় আর কি এগুলো। আমাদের কারণ উনি short-এ রেকর্ড আলোচনা, যদি ব্যাখ্যা বলতেন। আমাদের মহিউদ্দিন স্যার রেকর্ড করেন তাহলে টেলিগ্রামে পাবেন আপনারা, ওখানে আসে অনেক রেকর্ডিং আসে আর কি। আর হ্যাঁ, ক্লাসগুলোতে তো এরকম ভাবে হিন্টস দিয়ে দেওয়া হবে, আর বাকিগুলো তো আমাদের, যেহেতু সকলেই তো আমরা এখানে চিকিৎসক ডাক্তার, আমরা প্র্যাকটিস করি, সুতরাং বাকিটা আমাদের করতে, একটা হিন্টস পাওয়াটাই তো বড় কথা। তো ঠিক আছে। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কৃষ্ণবাবু। হ্যাঁ স্যার, আরেকটা বিষয় মানে ছিল যে আমাদের এই যে প্রোস্টেট গ্ল্যান্ডের ট্রিটমেন্টটা আমি মনে করি যে প্রত্যেকটা পেশেন্টেরই উচিত, মানে যাদের একটু একটু এজ কম আছে, মনে করেন যে পুরুষ, তো একমাত্র পুরুষদেরই রোগ, কারণ প্রোস্টেট গ্ল্যান্ডটা পুরুষদের জন্য। তবে যাদের একটু এজ কম তাদের যদি অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে যান এবং ওনারা যদি মেডিসিন প্রেসক্রাইব মেডিসিন যদি গ্রহণ করেন, সেই ক্ষেত্রে একটা প্রবলেম আমরা মানে প্রতিনিয়ত পেশেন্টদের কাছ থেকে পাই, সেটা হচ্ছে ওনাদের আসলে সেক্সুয়াল পার্টটা একেবারে ড্যামেজ হয়ে যায়, মানে টোটালি থাকেই না। ঠিকই বলেছেন। কিন্তু এই আমাদের ধরনের আপনি যেমন পেশেন্ট, ঠিকই বলেছেন, একদম এই ধরনের পেশেন্টই আমাদের কাছে আসে। এই জায়গায় কিন্তু তাতে ওই মানে প্রোস্টেটিক কমপ্লেইনটাও চলে যায় এবং ওই দিক থেকে বরঞ্চ কোনো সাইড ইফেক্ট না হয়ে উত্তরোত্তর উন্নতি দেখা যায়। এই একটা আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্টের সুবিধা আছে এই সেক্টরে। ধন্যবাদ স্যার, মেডিসিনে শরীরের যে তেজস্ক্রিয়তা আছে সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। জি জি জি। ওই যে আপনারা যারা রেকর্ডিং পেতে চান, আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত আছেন তারা এই রেকর্ড গুলো পাবেন। এগুলো ব্যাপারে মহিউদ্দিন স্যার মেসেজ দিয়েছেন। সুতরাং যারা যুক্ত থাকতে চান তারা মহিউদ্দিন স্যারকে আপনারা আপনাদের পার্সোনাল নাম্বারটা সেখানে ইনবক্স করে দিবেন, পাবেন ইনশাল্লাহ, এই আর কি। তবে নিজে নিজে পড়ার থেকে এখানে যে ব্যাখ্যা সহকারে বিশেষ করে আলোচনাটা হয় গ্রুপে, এটা অবশ্যই আরো বেশি সহায়ক। তো আর কেউ কিছু? আচ্ছা ঠিক আছে, কৃষ্ণবাবুকে অ্যাড করে নিয়ে মহিউদ্দিন স্যার। কৃষ্ণবাবু ওদের খুব একটা ভালো অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ডক্টর, এবং তার জিজ্ঞাসাগুলো সবসময় যারা এসে আপনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জিজ্ঞাসাগুলো শুধু তার একার জন্য নয়, কৃষ্ণ বাবু যে জিজ্ঞাসাটা করেন সেটা সবার জন্যই উপযোগী বা উপকারী হয়। তো এই জন্য আমরা সকলেই মিলেই আমরা একটা মিঠুন ঠিকাদার যুক্ত হয়েছেন, একটা সুন্দর সকালের প্রোস্টেট গ্ল্যান্ডের উপর একটা আলোচনা হলো, মাশাআল্লাহ। আসল স্যার আলোচনা করলেন। আচ্ছা আচ্ছা, আমাদের মিঠুন ঠিকাদার খুব ভালো একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, প্র্যাকটিস করেন। তো আমরা যেহেতু আসল স্যারের আলোচনা একদমই টাইম, কিছু ব্যক্তি আছেন যাদেরকে আমি হেরে যাই, যে একদম আমাদের আব্দুল মান্নান স্যার আছেন, আমরা দেখি, তারপর আমাদের আরিফা খাতুন আছেন, আমাদের অনেক ম্যাডামই আছেন যে একদম টাইমের আগেই 5 মিনিট আগেই, আমিও চেষ্টা করি 5 মিনিট আগে ইন করার জন্য। তো আজকে আর 5 মিনিট আগে ইন করতে পারি না, একটু মানে টাইম ইন করেছি। তার কারণ হলো জি জি এই লিঙ্কে যুক্ত হতে পারেন। তার কারণ হলো আমাদের অ্যাডমিন গ্রুপে একটা লেখালেখি চলছিল আমাদের মহাজাদ স্যারের, ওটার কারণে। তো ধন্যবাদ। এই জন্য এই সময় নিয়ম অনুবর্তিতা যারা পালন করেন, আসলে আমাদের চেম্বারের ক্ষেত্রে ওইটাই করতে হবে, রোগীরা যেন হয়রানি না হয় চেষ্টা করতে হবে আর কি। স্যার ধন্যবাদ। জি স্যার। আশরাফুল স্যারকে অনেক অনেক ধন্যবাদ। জি জি, আমাদের রেবেকা ম্যাম কিন্তু খুব ভালো, মাশাআল্লাহ। তিনি আমাদের কামরুল স্যার আছেন, যেহেতু এমন একটা ব্যাচের
বলেন, আপনার তো কথা শুনতে চাচ্ছি, আমি হারিয়ে গেছি মন থেকে। স্যার ইন ডিটেলস তো স্যার আলোচনা করলে, এখন আমাদের পড়লে আরো আমরা জানতে পারবো। আর আমি বলতে যাচ্ছিলাম, আমাদের মামুন স্যার এতদিন কই ছিলেন, হারিয়ে গিয়েছিলেন, এখন আবার দেখলাম যুক্ত হয়েছেন অনেকদিন পরে। দেখছেন আব্দুল্লাহ মামুন স্যার, আপনাকে মিস করেন এমন অনেকেই আমরা আছি, এবং তার মধ্যে আসলে এটাই ঠিক, আমরা একে অপরকে মিস করি আমাদের গ্রুপে নিয়মিত থাকার কারণে। ধন্যবাদ ম্যাডাম মিস করার কারণে। আসলে আমি যখন চেষ্টা করি ক্লাসে ঢুকলে মনোযোগ দিয়ে ক্লাসটা শুনতে, এবং তাতে গতানুগতিক শুনতেছি এইভাবে না, এই কারণে আমি ওই ফাঁকে দিয়ে একটু আমার ওই ছোটখাটো একটু ঘর করছিলাম, আবার অসুস্থ ছিলাম, তো তখন ঘরের বিভিন্ন কাজ প্রায় বিভিন্ন কারণে আর কি অনেক সময় লেগে গেছে ঘরটা করতে, এই কারণে আর ক্লাসে যুক্ত হয়নি। সারাক্ষণ বিভিন্ন রকমের কাজ করা লাগছে, নিজেই কাজ করছে অনেক ঘরের বিষয়ে, মানে সকল দিবে মাথা কামানো, এই কারণে যুক্ত হতে পারেনি আর কি। এখন ঘরের কাজ শেষ করছি, আলহামদুলিল্লাহ নতুন ঘরে উঠছি, ইনশাল্লাহ এখন থেকে আবার চেষ্টা করবো ভালো স্যারদের ক্লাসগুলো যাতে মিস না করি। ধন্যবাদ, আপনারা চালিয়ে যান আপনাদের অভিযান। আমি আবার যুক্ত হলাম। আলহামদুলিল্লাহ। জি, ডক্টর আব্দুল মান্নান স্যার, আমাদের প্রিয় ডক্টর আব্দুল মান্নান স্যার, আপনার কথা দিয়ে আমি শেষ করতে চাই। স্যার, স্যার তো বিএইচএমএস ডাক্তার, এবং বিশেষ ভাবে উনি হাসপাতালে চাকরি করেছেন। ওনারা এনারা এই ইন্টার্নশিপ গুলো ভালোভাবে করেন, প্র্যাকটিক্যাল করেন, এবং ওনাদের ডেলিভারিটা অবশ্যই ভালো হবে, জ্ঞানের গভীরতা ভালো। আমরা এইসব বিষয় কিন্তু আগে আলোচনা করেছিলাম আন্দাজের উপরে, আমাদের ছিল না, কিন্তু আমরা এইসব অ্যানাটমি ফিজিওলজি আমরা জোর জবরদস্তি করে আলোচনা করেছিলাম। তো এই ধরনের বিশেষজ্ঞ ছাড়টা যদি আমাদের এই গ্রুপে উনি যদি এভাবে কন্টিনিউ করেন, একাধিক ক্লাসে এক একটা এই ধরনের রোগ এবং তার অ্যানাটমি ফিজিওলজিক্যাল বিষয় সংশ্লিষ্ট, তাহলে আমাদের গ্রুপের সবাই উপকৃত হবে ইনশাল্লাহ আমরা। এবং আমাদের যে ঘাটতি আছে, আমাদের ম্যাক্সিমাম তো অনেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে, অনেকে সায়েন্সের বাইরে আর্টস কমার্সের স্টুডেন্টও আছেন এখানে, এবং আমাদের যদিও সায়েন্স, কিন্তু মেডিকেল সায়েন্স সম্পর্কে খুব কমই আছে। বিশেষ করে ডিএইচএমএস যারা আছেন আমাদের, তাদের কিন্তু ওইগুলো এত ডিটেলস মানে আলোচনা হয় না, হয় হয়তো কিন্তু ক্লাসই হয় না, এরকম আছে। এবং ক্লাস হলেও আমরা অনেকে করি না, পড়ে টড়ে কোনোভাবে পাস করে আসি। তো আসলে এইসব জ্ঞান ছাড়া তো ভালো ডাক্তার হওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্য আমাদের এই যে অন্তত এই অবস্থায় এসে এই নলেজ গুলো পাওয়া যাচ্ছে স্যারের খুব সুন্দর উপস্থাপনার মাধ্যমে, এবং প্রেজেন্টেশন স্লাইড পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উনি যেভাবে করছেন, এটির না বোঝার কোনো কারণ নাই। এবং একটু এর পরবর্তীতে একটু দেখতে হবে এগুলো, আমরা যারা কম বুঝি বা বুঝতে কষ্ট হয়, এই টার্মিনোলজি গুলো একটু দেখতে হবে, গুগল সার্চ করে দেখতে হবে, যেভাবে হোক, তাহলে আরো ক্লিয়ার হবে এবং আমাদের উপকার হবে রোগীর আইডেন্টিফিকেশন, সিমটমোলজি এর ক্ষেত্রে, টোটালিটি নেওয়ার ক্ষেত্রে এটাকে বেস ধরে, এই ধরনের রোগীদের এটাকে বেস ধরে অন্যান্য তার মানসিক বা ইমোশনাল এবং অন্যান্য শারীরিক উপসর্গ মিলাইয়া, বিশেষ উপসর্গ ইত্যাদি মিলাই কেস ট্রেকিং করে যদি ওষুধ দেওয়া হয়, তাহলে আমরা ভালো ফলাফল পাবো। এবং এই বিষয়গুলো যদি না বুঝতে পারি, তাহলে আমরা আসলে কি হয়েছে তার আন্দাজে একটা দিয়ে খুব একটা সফলতা অর্জন করা যাবে না।
স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করছি বা আমরা সবাই আশা করি যে আপনি এটি কন্টিনিউ করবেন যতদিন আল্লাহ তাআলা সুযোগ দান করেন, ততদিন কন্টিনিউ করবেন এবং আমাদেরকে সবাইকে যাতে উপকৃত হই আমরা সেই ব্যবস্থা করবেন। ধন্যবাদ স্যার আপনাকে আবারও আমাদের এই গ্রুপে এই ধরনের প্রেজেন্টেশন দেওয়ার জন্য। স্যার, কৃষ্ণপদ স্যার একটা কথা বললেন না যে প্রত্যেকটি এনলার্জমেন্টের ক্ষেত্রে যদি এলোপ্যাথি ট্রিটমেন্ট নিয়ে আসে তাহলে সেক্সুয়াল মানে আমাদের কাছে যা আসে, এটা মনে হয় স্যার কমন সিমটম যে প্রোস্টেট এনলার্জমেন্ট হলে তার এই ধরনের সমস্যাটা হয়, এবং আমাদের তো ভালো ভালো মেডিসিন আছে, আমরা ওইভাবেই ট্রিটমেন্টটা করবো আমরা সবাই। এবং এই পোস্টেড এনলার্জমেন্টের যেসব অ্যালোপ্যাথিক ওষুধ আছে যদি ব্যবহার করা হয়, বাঁচিরেই সেক্সুয়াল ইম্পোটেন্সি আসবে। ইউরোম্যাক্স একটা ওষুধ আছে, এটা কমন আমাদের কাছে বলে কি ব্যবহার করতে? ইউরোম্যাক্স কমন ওষুধ, এটা সবাই ব্যবহার করে, সবাই ব্যবহার করে এবং কমন ইউরোলজিস্টরা এটাই দিয়ে থাকে, এই মেডিসিনটা দিবেই। এবং এটা যাদের এনলার্জমেন্ট আছে প্রত্যেকটা আছে, যারা 40 বয়স আছে প্রত্যেকেই, যত রোগী আপনি দেখবেন জিজ্ঞেস করে এনলার্জমেন্ট আছে ইউরোম্যাক্স ব্যবহার করছে, করে নাই এমন কোন লোক নেই। ম্যাডাম ঠিকই বলেছেন, কৃষ্ণপদ দাদা ঠিকই বলেছেন যে এটা আসলে আমাদের আর অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট অনেক সাইড ইফেক্ট আছে প্রত্যেকটা। আমি প্যারাসিটামলের সাইড ইফেক্ট গুলো দেখুন, তারপরে এই পিপিআই এর সাইড ইফেক্ট গুলো দেখুন, পাবেন মারাত্মক মারাত্মক সাইড ইফেক্ট আছে। স্যার ওনাদের কাছে গেলে স্যার একই মানে ওষুধ 3-4টা বিভিন্ন নামেই দিয়ে থাকে। প্যারাসিটামল মানে পেন কিলারে যদি পেন নিয়ে যান যে কোনো বিষয়ে দেখবেন যে 3-4টা ওষুধ তারা অ্যান্টিবায়োটিক সহ মানে একই ওষুধই দিচ্ছে বিভিন্ন নামে। হাড় ক্ষয়, আর্থ্রাইটিস সহ নানান রকম সাইড ইফেক্ট আছে আপনার ওই পিপিআই এর। পিপিআই মানে গ্যাসের যে ওষুধগুলো, এন্টাপ্রাজল, মেপিরাজল, স্নোপিরাজল, নানান রকম ওষুধ আছে না, এতে মারাত্মক মারাত্মক সাইড ইফেক্ট আছে। সুযোগ পেলে আমি একদিন এগুলো আলোচনা করছি, আমার করা আছে। আমি এগুলো একটু দেখার চেষ্টা করছি, কারণ আমার জীবনে এইসব ওষুধ অনেকবার খেয়েছি তো। আগে অনেক ব্যবহার করা হয়েছে এবং সাইড ইফেক্ট এখন ধরে অনেক নানান সাইড ইফেক্টে ভুগতেছে। জি রেবেকা ম্যাম, এটা কিন্তু স্যার আসলে ভালো মানান স্যার, আপনি এটা একটু ব্রিফলি আমাদের একটু করবেন, কারণ আমরা আসলে ওষুধ সম্বন্ধে তাদের সাইড ইফেক্ট সম্বন্ধে আমরা যেহেতু জানি না, এর জন্য অনেক কিছুই বুঝতে পারি না। রোগীরা কিন্তু অনেক ধরনের ওষুধের করে, তখন আমাদের এটা আমাদের একটু ক্লাসি হলে আমাদের সবার জন্য মঙ্গলকর হবে। জি এটার উপরে স্যার আপনি কোনো ক্লাস যদি কোনোদিন মিসিং থাকে, স্পিকার অনুপস্থিত থাকে, আচ্ছা ঠিক আছে, আমরা আলোচনা করব। আমার নলেজে থাকলো, আমার কোনো চিন্তায় থাকলো না। আমি যেহেতু ফিল করি এই ধরনের সকালের লিঙ্ক প্রোভাইড করতেছে আমার আব্দুল মান্নান স্যার। আপনি যেহেতু কোনো ক্লাস যখন মিস হবে খালি বলবেন, এটা আওয়াজ দেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে, ধন্যবাদ। এরকম একটা জিনিস আমার অনেক স্টাডি আছে, আমি এটা করতে পারি। স্টাডি বলতে প্র্যাকটিক্যাল করা না, ঘাটাঘাটি করা, সেটাই আর কি। আসলে স্যার আমাদের আব্দুল মান্নান স্যার কিন্তু খুব ভালো বিষয়ে আমাদের অনেক জি। তো যাক, হ্যাঁ মিঠুন, ডক্টর মিঠুন ঠিকাদার আপনি হ্যান্ড রাইজ করেছেন। জি ধন্যবাদ স্যার। গ্রুপের উপস্থিত সকল শ্রদ্ধা স্যার এবং ম্যামগণের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, আদাব এবং নমস্কার।
আজকের আলোচক ছিলেন আমাদের শ্রদ্ধেয় ডাক্তার আসরাউল হক স্যার। আমি যদিও বা আলোচনার শেষ প্রান্তে জয়েন করতে পেরেছি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সবশেষ যে এলোপ্যাথি ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া এবং সাইড ইফেক্ট গুলো নিয়ে কথা বলা হচ্ছিল, তো সেই আদলে একটু কথা মনের ভিতরে চলে আসলো, বিধায় আমি হ্যান্ড রাইজ করলাম। বিষয়টা হচ্ছে যে এই যে এলোপ্যাথি যে মেডিসিন গুলো যে পরিমাণে আমাদের এলোপ্যাথি চিকিৎসকগণ যে প্রেসক্রিপশন করছেন এবং মানে ধরতে গেলে মুড়ি মুরগির মতো পেশেন্টরা খাচ্ছেন, তো এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো নিয়ে একেবারে আধুনিক হোমিওপ্যাথি কিছু প্র্যাকটিস চলছে, যেমন কানাডিয়ান হোমিওপ্যাথ, আমেরিকান হোমিওপ্যাথি সোসাইটি এবং বেশ করে আমাদের ভারতবর্ষেও। সেটা হচ্ছে যে এই যে এলোপ্যাথি গুরুত্বপূর্ণ বর্তমান সময়কালীন যে অ্যান্টিবায়োটিক, তারপরে এই যে গ্যাসের ঔষধ, পেইন কিলার, এই ঔষধগুলো থেকে কিন্তু হোমিওপ্যাথি মেডিসিনকে পোটেন্টাইজ করা হচ্ছে এবং এগুলো কিন্তু খুব সুন্দরভাবে হোমিওপ্যাথি মতে ওই রোগীগুলোকে ব্যবহার করা হচ্ছে। বেশ করে আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা শুধু হোমিওপ্যাথি প্রেসক্রিপশন দেখেই বুঝবো তা না, এলোপ্যাথি প্রেসক্রিপশনও আমাদের বোঝার প্রয়োজন আছে। এইটা নিয়ে কিন্তু আমাদের ভারত উপমহাদেশের একজন বিখ্যাত ডাক্তার ফারুক জে মাস্টার স্যারের অ্যালোপ্যাথিক প্রেসক্রিপশনের একটা খুব সুন্দর একটা ওনার বই আছে, এই বইটা আপনারা পড়লে বুঝতে পারবেন যে আমাদের হোমিওপ্যাথির পাশাপাশি এলোপ্যাথি প্রেসক্রিপশন গুলো বোঝার প্রয়োজন আছে এবং এই মেডিসিন গুলোর প্রপার্টিস, তাদের কাজ, তাদের ক্রিয়া, তাদের বিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া কিভাবে কি হতে পারে, এগুলোও যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের প্র্যাকটিসটা রিচ হবে, আরো বা সুদূর প্রসারী হবে। তো সেক্ষেত্রে দেখা যায় কি রোগীরা এখন মোটামুটি আমরা সভ্যতার যে পর্যায়ে অবস্থান করছি, রোগীরা কিন্তু মোটামুটি এখন এক পর্যায়ে সচেতন। তো এই পেশেন্ট গুলো যখন আসে তাদের সকল প্রেসক্রিপশন রিপোর্ট সবকিছু নিয়ে আসে, তো আমরা এই প্রেসক্রিপশন গুলো দেখে যদি ফাইন্ড আউট করতে পারি যে আসলে এতদিন দীর্ঘ বছর যাবত বা দীর্ঘ মাস যাবত পেশেন্টটা কি ধরনের ঔষধগুলো সেবন করে আসছে, বা দেখা যাচ্ছে কোন ঔষধগুলো খাওয়ার পরে রোগী কিন্তু এসে বলে যে ডাক্তার সাহেব এই এতদিন যাবত এই ওষুধগুলো খাচ্ছিলাম, এই ঔষধ এই প্রেসক্রিপশনের এই ওষুধগুলো খাওয়ার পর থেকে রোগীর অবস্থা আরো খারাপ। তো সেক্ষেত্রে আমরা সচরাচর যে কাজটা করি যে এলোপ্যাথি ঔষধ সেবন করে আসলে আমরা এটাকে অ্যান্টিডোট করার জন্য কিন্তু নাক্স ভূমিকা কয়েকটা ডোজ দিয়ে দেয় এবং চমৎকার কাজও করে। তো সেই জায়গায় এই অন্ধের হাতি দর্শনের মতো না করে আমাদের আরো স্বচ্ছ এবং সূক্ষ্মভাবে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি ফাইন্ড আউট করতে পারি যে একটা পেশেন্ট দীর্ঘদিন এমন দেখবেন যে পেইন কিলার, একটা গ্রুপের পেইন কিলার সে নিয়মিত, তার এই ব্যথা উঠলেই সে পেইন কিলারটা খাচ্ছে, ব্যথা উঠলেই সে পেইন কিলারটা খাচ্ছে। তো হোমিওপ্যাথিতে অনেক পথ আছে, তো তার মধ্যে হোমিওপ্যাথিরও কিন্তু একটা অংশ হচ্ছে টটোপ্যাথি বা আইসোপ্যাথি। তো সেই জায়গায় কোন গ্রুপের পেইন কিলারটা রোগী এই যে দীর্ঘ মাস যাবত সেবন করছে, করার পরে রোগীটা আসলো এবং এক পর্যায়ে রোগীর ধরা পড়লো তার কিটিনাইন খুব আপার হয়ে গেছে, খুব হাই হয়ে গেছে। সব থেকে মজার কথা হচ্ছে যে যদি আমরা জানতে পারি যে এই গ্রুপের এলোপ্যাথি পেইন কিলার খাওয়ার পরে রোগীর এই অবস্থা, রোগীর তো কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট রয়েছে, আমরা এখানে আইসোটপ বা টটোপ্যাথি হিসেবে যদি ওই গ্রুপের পেইন কিলারটাকে যদি আমরা পোটেন্টাইজ করতে পারি, নিজেরাও পোটেন্টাইজ করতে পারি যদি আমাদের ফার্মাকোপিয়া সম্বন্ধে সেই সম্যক জ্ঞান থাকে, অথবা এখন অনেক নামি দামি যে ভালো কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো কিন্তু এই মেডিসিন গুলো এখন পোটেন্টাইজ করছে। তো টটোপ্যাথি হিসেবেই যদি আমরা প্রথমে এই মেডিসিন গুলোকে রোগীকে নিম্ন শক্তিতে প্রয়োগ করি তাহলে দেখা যায় যে এই রোগীগুলো খুব দ্রুত এই জায়গা থেকে উন্নতি লাভ করে, একদম প্রমাণিত। এবং সেই প্রমাণগুলো এখন বিভিন্ন জার্নালে প্রকাশ করছে, কানাডিয়ান হোমিওপ্যাথ, আমেরিকান হোমিওপ্যাথি সোসাইটি। এবং আপনারা এটা জেনে খুশি হবেন যে আমাদের বাংলাদেশের ডাক্তার রাতুল মাহমুদ সজল স্যারকে নিশ্চয়ই আপনারা চেনেন। তো রাতুল মাহমুদ সজল স্যার সমসাময়িক সময় আমাদের একটা গুরুত্বপূর্ণ মেডিসিন নিজেই পোটেন্টাইজ করেছে, উনি 200 পর্যন্ত উনি নিজেই পোটেন্টাইজ করেছে এবং উনি পেশেন্টদের উপরে ব্যবহার করে অসাধারণ ফলাফল পাচ্ছে।
হোমিওপ্যাথিকে আমরা বিভিন্ন আঙ্গিকে ভাবতে পারি, বিভিন্ন ক্যাটাগরিতে ভাবতে পারি, এবং সেটা সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বিচক্ষণ দৃষ্টিভঙ্গিতে। তো উনি যে মেডিসিনটা পোটেন্টাইজ করেছে সেটা হচ্ছে এই যে আমাদের মাদের বোনদের সমসাময়িক সময়ে যে জন্ম নিয়ন্ত্রণের জন্য একটা টিকা দেয়া হচ্ছে 3 মাসের, 4 মাসের বা 6 মাসের, যে টিকাগুলো প্রয়োগ করা হয়, এই বেশ করে দেখবেন যে টিকাগুলো দেওয়ার পরে মায়েদের বোনদের দেখাচ্ছে মেনস্ট্রুয়েশন আর হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। টিকা দিচ্ছে সে ওই ঠিক নির্দিষ্ট সময় পর পর, কিন্তু মেনস্ট্রুয়েশন হচ্ছে না। 3 মাস পরে, 4 মাস, কারো 6 মাস পরে মেনস্ট্রুয়েশন হচ্ছে, এবং এটার কারণে তার শরীরে নানা রকম একদম বিভৎস একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে দেখা যাচ্ছে রাতুল মাহমুদ সজল স্যার এই যে ইনজেকশন, যে টিকাটা, এটা উনি নিজে সংগ্রহ করেছেন, করার পরে এখান থেকে উনি আমাদের হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী পোটেন্টাইজ করেছেন। পোটেন্টাইজ করার পরে সেটা তিনি পরীক্ষামূলকভাবে রোগীদের উপরে পরীক্ষা করে দেখেছেন। চমৎকার অদ্ভুত রেজাল্ট। স্যার বলেছে যে পারলে আপনারা আমার কাছ থেকে এই মেডিসিন সংগ্রহ করে ব্যবহার করে দেখে তারপর আমাকে জানাবেন। অদ্ভুত অসাধারণ রেজাল্ট, কারণ এটা আমাদের হোমিওপ্যাথিক সাদৃশ্য বিধানে, কারণ যেটা দিয়ে আপনার রোগ উৎপাদন হবে সেটা দিয়েই কিন্তু আপনার এই রোগগুলো দূরীভূত হবে, এটা হোমিওপ্যাথিক ল। তো সেই জায়গা থেকে উনি এই পেশেন্ট গুলোকে যখন এই মেডিসিনটা প্রয়োগ করছেন, চমৎকার ভাবে তার মিন্স যে ইরেগুলার থাকছে সেটা রেগুলার হয়ে যাচ্ছে, এবং তার এমনকি স্যার বলছে যে এই কেসের একটা পেশেন্ট আমার ফাইব্রয়েড টিউমার পর্যন্ত শুধু এই মেডিসিনে কিউর হয়ে গেছে, অন্য মেডিসিন লাগেনি, কারণ এটা বাস্তবতা। স্যার বলছে যে আমার এটা পরবর্তীতে 1M 10M পর্যন্ত আমি পোটেন্টাইজ করব, আমি সেই প্রক্রিয়ায় আছি। তো এটাই হচ্ছে সব থেকে চমৎকারী, যে আমরা যদি এই আধুনিক রেমেডিগুলো সম্বন্ধে জানি, তো আধুনিক রেমেডিগুলো সম্বন্ধে, এলোপ্যাথি রেমেডিগুলো সম্বন্ধে জানতে গেলে আমাদের তাদের ডক্টর অফ সিগনেচার এবং তাদের যে মেটেরিয়া মেডিকা আছে সেই বেস আমরা জানবো। জানার পরে আমরা সেগুলোকে যদি বিশেষ জ্ঞান আমাদের থাকে, তাহলে আমরা অনেক সময় মিরাক্কেল কিছু করতে পারবো এই রেমেডিগুলোকে পোটেন্টাইজ করে। যাই হোক, বেশি কিছু বলে ফেললাম। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।